এখন আমাদের ট্রেনিং সেশনের প্রথম বক্তা আসবেন মামুন ভাই ফ্রম 9 ব্যাচ আহসানুল্লাহ ইউনিভার্সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আর অলরেডি আপনারা আমাদের ওয়াশিং সেক্টর সম্বন্ধে জানতে পারছেন। ইভেন আর্লিয়ার আমাদের এক বড় ভাই তার কেমিক্যাল সম্বন্ধেও বিস্তারিত বলছে, জানতে পারছেন। এখন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সরি, বেসিক্যালি ডেনিম ওয়াশিংয়ের দুইটা পার্ট। অন হচ্ছে ওয়েট প্রসেস, অ্যানাদার ইজ ড্রাই প্রসেস। ড্রাই প্রসেস ইজ যেই ড্রাই কন্ডিশনে যে প্রসেসগুলো করা হয় ডেনিম গার্মেন্টসে, সেটা হচ্ছে ড্রাই প্রসেস। আর ড্রাই প্রসেসে অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলো আমি অন বাই বলতে যাচ্ছি। ড্রাই প্রসেস স্টেপগুলো হচ্ছে at first ড্রাই প্রসেস স্টেপগুলো হচ্ছে হুইস্কার, অ্যান্ড দেন হ্যান্ড ব্রাশ অর হ্যান্ড স্কার্পিং, অ্যান্ড দেন ট্যাকিং। তারপরে প্রসেস যেটা সেটা হচ্ছে টাই। তারপরে প্রসেস গ্র্যান্ডিং, পিপি, ডেস্ট্রয় অ্যান্ড ক্রিঙ্কেল। হুইস্কার হুইস্কার ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ ড্রাই প্রসেস। বেসিক্যালি যদি আমরা কোনো ডেনিম গার্মেন্টসে ড্রাই প্রসেস শুরু করি, ফার্স্টে আমরা আইডেন্টিফাই করি কী কী প্রসেসগুলো দরকার। আর ড্রাই প্রসেসের ভিতরে হচ্ছে হুইস্কার যদি থাকে সেটা সর্বপ্রথম করতে হয়। সো হুইস্কার ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ এ ডেনিম গার্মেন্টস। হুইস্কার প্রসেস যেটা আমরা করে সাধারণত প্রসেস প্রসিডিউর, ফার্স্ট অফ অল আমরা যদি ইন্সপিরেশন থাকি, ইন্সপিরেশন অনুযায়ী একটা ডিজাইন তৈরি করি। এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে রাবার শিটের উপরে আমরা ডিজাইন করতে পারি, এটা হলো ম্যানুয়াল হুইস্কারিং প্রসেস। আর নিউ ইনভেনশন অর সাস্টেনেবল প্রসেসের যেটা আছে সেটা হচ্ছে লেজার হুইস্কার। এই প্রসেসেও আমাদের ফার্স্টে ডিজাইনটা তৈরি করতে হয়। এই ডিজাইনটা তৈরি করতে হচ্ছে উইথ দ্য হেল্প অফ কম্পিউটার, অ্যান্ড দেন এটাকে লেজার মেশিনে ইনপুট দেওয়া হয়। আর একটা প্রসেস আছে, সেটা হলো 3D রেজিন ড্রাই হুইস্কার। এই প্রসেসে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্টে রেজিন গার্মেন্টসের উপর অ্যাপ্লাই করতে হয় বাই স্প্রে প্রসেস। স্প্রে করে রেজিনটা আমাদের গার্মেন্টসের উপর অ্যাপ্লাই করতে হয়। দেন আমাদেরকে ম্যানুয়ালি হুইস্কারগুলোকে তৈরি করে এটা হিট দিয়ে স্টেবল করা হয়। স্টেবল করার পরে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ইমারি পেপার বা স্কার্পিং পেপার।
আমরা বাংলায় সাধারণত চিনি যেটা শীষ পেপার, সেই শীষ পেপার দিয়ে হচ্ছে রাবিং করে দেন এটার আউটকামটা নিয়ে আসা হয়। বাট যেহেতু এর আউটকামটা অনেকটা 3 ডাইমেনশনাল, দ্যাটস ওয়াই এটাকে আমরা 3D রেজিন হুইস্কার বলি। Now it's hand brush or hand scraping. Actually, both are the same thing, but এক এক রিজনে এক একটা একভাবে আইডেন্টিফাই একভাবে বলা হয় আর কি। কেউ হ্যান্ড ব্রাশ বলে, কেউ আবার স্কার্পিং বলে, হ্যান্ড স্কার্পিং। হ্যান্ড স্কার্পিং যে আসলে এখানে আমাদের তেমন কোনো টেকনোলজি বা নাই, বাট এটা ভেরি বেসিক প্রসেস। যেটা করা হয় সেটা হচ্ছে কি গার্মেন্টসকে কোনো ডামি অথবা কোনো কোনো প্যাটার্নের ভিতরে ঢুকায় না, ফার্স্টে হচ্ছে এটাকে মার্কিং করতে হয় গার্মেন্টসটা অ্যাজ পার দ্য ডিজাইন। দেন যেটা করতে হয় সেটা হচ্ছে এটাকে ডামিতে গার্মেন্টসটাকে ভরা হয়, ভরার পরে ইমারি পেপার বা স্কার্পিং পেপার দিয়ে সেটাকে গার্মেন্টসটাকে স্কার্পিং করা হয়। বাট সাস্টেনেবল ওয়ের জন্য সাধারণত যদি আমরা ম্যানুয়ালি করি সেক্ষেত্রে আমাদের টাইম বেশি দরকার পড়ে, ম্যান পাওয়ার বেশি দরকার পড়ে। টাইম এবং ম্যান পাওয়ারকে কনজিউম করার জন্য আমাদের টেকনোলজির আমরা হেল্প নিতে পারি, সেটা হচ্ছে লেজার টেকনোলজি। নাও ইটস কল সাস্টেনেবল প্রসেস। এই প্রসেসেও সেম ডিজাইনটাকে আগে কম্পিউটার হেল্প নিয়ে ডিজাইন করা হয়, দেন এটাকে লেজার মেশিন ইনপুট দেওয়া হয়। ইনপুট দেওয়ার পরে তারপরে আমরা এটাকে লেজার দিয়ে বার্ন আউট করে দিতে পারি। এটা হচ্ছে লেজার স্ক্রাপিং। থার্ড স্টেপ সাধারণত অনেক গার্মেন্টস আবার দরকার মানে রিকোয়ারমেন্ট থাকে না, বাট যদি ফ্যান্সি ডিজাইন অর ভার্সেটাইল ডিজাইন হয় তখন আমাদের এই ট্যাগিংটা দরকার পড়ে বা ট্যাগিং থাকে ডিজাইনের ভিতরে। এটাও ভেরি ম্যানুয়াল প্রসেস। এখানে যেটা করা হয় অ্যাজ পার ডিজাইন অনুযায়ী গার্মেন্টসটাকে ফোল্ড করে দেন ট্যাগিং মেশিনে ট্যাগিং করা হয়। এখানে ট্যাগিং মেশিন আমি যদিও স্লাইডে উল্লেখ করি নাই, বাট এখানে হ্যান্ড ট্যাগ মেশিনও আছে। অ্যাজ ইউজুয়াল আমরা অনেকেই চিনি হ্যান্ড ট্যাগ মেশিন। এই হ্যান্ড ট্যাগ মেশিন দিয়েও ট্যাগ করা যায়। আবার আছে আমাদের যে ট্যাগিং মেশিন আছে সে মেশিন দিয়েও ট্যাগিং করা যায়। সাধারণত আমরা যেটা করি সেটা এস পয়েন্টগুলোতে ট্যাগিং মেশিন দিয়ে ট্যাগ করি, বাট কখনো যদি গার্মেন্টসের মিড পয়েন্টে থাকে তখন আমরা সেখানে হ্যান্ড ট্যাগ মেশিনটা ইউজ করি। নাও ইট ইজ টাই। অনেক সময় আমরা অনেকেই শুনতে পারি যে টাই ওয়াশ। বেসিক্যালি টাই ওয়াশ ইজ প্রসেস অফ ওয়াশিং, বাট যেহেতু টাই প্রসেসটা ওই গার্মেন্টস বা ওই ডিজাইনের ভিতরে ইনক্লুড থাকে সেই জন্য অনেক সময় এটাকে আমরা টাই ওয়াশ বলি। টাই ওয়াশ সিম্পল থিং। এই জন্য আমরা অনেকেই টাই তো অর্থ জানি, টাই অর্থ হচ্ছিল বাঁধা। এই প্রসেস সেম অ্যাজ হ্যান্ড হুইস্কার, হ্যান্ড ব্রাশ ট্যাগিং করার পরে যদি টাই রিকোয়ারমেন্ট থাকে দেন আমরা গার্মেন্টসটাকে স্কুইজ করি আর ফোল্ড করে দেন আমরা প্লাস্টিক রোপ অর টাই দিয়ে আমরা কেটে টাই করে ফেলি। ক্যাবল টাই বলে, যেটা কিনা প্লাস্টিকের একটা জিনিস, সেটা ক্যাবল টাই। এটাকে টাই করে তারপর ওয়াশ করি, দ্যাটস ওয়াই এটাকে বলে টাই ওয়াশ। PP process. This is a very common and very used in denim washing. বেসিক্যালি হ্যান্ড ব্রাশ করার পরে আসলে আমরা ফেডেড লুকটা ওইরকম মানে আমাদের ডিজায়ার লেভেল বা রিকোয়ারমেন্ট লেভেল পর্যন্ত পাই না, কিন্তু ওই ফেডেড লুকটাকে আরও ইনক্রিজ করার জন্য আমাদেরকে পিপি করতে হয়। এখন এই পিপিটা আমাদের লন্ড্রি ইন্ডাস্ট্রিজের পিপি সংক্ষেপে বলা হয়, বাট বেসিক্যালি পিপি ইজ দ্য সলিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড সাইট্রিক অ্যাসিড। বাট ইন জেনারেলি লন্ড্রিতে সাধারণত যদি কেউ পিপি বলে, পিপি হচ্ছে এই কম্বিনেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড সাইট্রিক অ্যাসিড। যেহেতু সবাই টেক্সটাইল
টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডেড, আমি জানি সবাই জানেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জিনিসটা কি, দিস এ স্ট্রং রিডিউসিং এজেন্ট। সো এটা হচ্ছে হ্যান্ড ব্রাশের এরিয়াতে বা লোকের এরিয়াতে স্প্রে করা হয়, যেটা হয় ওখানে ফেডেড লুকটাকে আরও বৃদ্ধি করে। পিপি প্রসেসে এখানে আমরা তিনভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে পিপি স্প্রে। পিপি স্প্রে ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে উইথ দ্য পিপি গান থাকে, উইথ দ্য প্রেশারের হেল্পে পিপি গান দিয়ে পিপিটাকে স্প্রে করা হয়। আর একটা হচ্ছে পিপি রাবিং। এই রাবিং প্রসেস যেটা করা হয় সেটা হচ্ছে পিপি সলিউশনের ভিতরে টাওয়েল অথবা নেট আমরা ওটাকে সোক করে দেন গার্মেন্টসের উপরে পিপি রাবিংভাবে মানে পিপিটাকে রাব করি ওই স্পঞ্জ অথবা তাওয়ালের সাহায্যে, তাওয়াল দিয়ে, যে এই জন্য ওইটাকে বলা হয় পিপি রাবিং। আর এখন আপনার স্লাইডে যেটা দেখছেন এটা হচ্ছে পিপি স্প্লাশ বা স্পট। বেসিক্যালি ফেন্সি ডিজাইনের জন্য অনেক সময় আমাদের যেটা দরকার পড়ে স্পটই লুক আর ফেন্সি লুক, তখন হয়তো আমরা যদি অ্যাজ ওয়েল পিপি প্রসেসে স্প্রে করি অথবা আমরা যদি পিপি রাবিং করতে যাই সেটা কিন্তু আমাদের স্পটি লুক আসে না, সেটা একটা ইভেন লুক অথবা একটা ফিক্সড এরিয়ার ভিতরে ফেডেড লুক আসে। বাট স্পটি লুক তৈরি করার জন্য আমরা সাধারণত যেটা করি অনেক সময় একটা প্যাটার্ন তৈরি করি অ্যাজ পার দ্য ডিজাইন, দেন আমরা ওই স্পঞ্জ আর নেটের সাহায্যে ওটার উপরে একটা স্পট তৈরি করি। অ্যাকচুয়ালি ওখানে হাই কনসেন্ট্রেটেড পিপি অ্যাপ্লাই করি, দ্যাটস ওয়াই ওখানে একটা স্পটি লুক আসে। এটাকেই সাধারণত পিপি স্প্ল্যাশ বা পিপি স্পট বলা হয়। দিস ইজ দ্য ডিস্ট্রয় অ্যান্ড অর ডিস্ট্রাকশন। এটাও সাধারণত সবসময় দরকার পড়ে না, যদি মানে বায়ার বা যদি ডিজাইনে রিকোয়ারমেন্ট করে দেন তখন আমাদের যেতে হয়। এটাও ভেরি ম্যানুয়াল প্রসেস। এই প্রসেসে আমরা ডিস্ট্রয় করি। আর যে ডিস্ট্রয়ের জন্য আমাদের কয়েকটা প্রসেস, ফার্স্টে যে প্রসিডিওর করতে হয় প্রথমে হচ্ছে ডিস্ট্রয় পজিশনগুলোকে মার্কিং করতে হয়। এটা আমরা ম্যানুয়ালিও মার্কিং করতে পারি অথবা অনেক সময় আমরা যেটা করি লেজার মেশিনে হেল্প নেই মার্কিং করার জন্য, টু ইনক্রিজ দ্য প্রোডাকশন এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস দ্য প্রোডাকশন টাইম। অনেক সময় আমরা লেজারের মাধ্যমে মার্কিংটা করি, দেন আমরা পেন গ্রাইন্ডিং মেশিন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওই লোকেটেড এরিয়াগুলোতে গ্রাইন্ডিং করি। এই পেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি, গ্রাইন্ডিং শেষে অনেক সময় যখন আমাদের দরকার পড়ে যে ব্লো আউট মানে ওপেন আপ লুক দরকার পড়ে, তখন আমরা এয়ার প্রেশারের সাহায্যে ওখানে ব্লো আউট করি। এই সময় অনেকেই আবার হয়তো ইউজ টু সিরাপ প্যান্ট পরা বা ওই ধরনের প্যান্ট পরা, বাট প্রসেসটা দিস প্রসেস। নাও আই এম গোয়িং টু ডিসক্রাইব দ্যাট গ্রাইন্ডিং। এটাও সেম অ্যাজ ডিস্ট্রাকশনের মতো, বাট যেহেতু ডিস্ট্রাকশনটা আমরা বডির মাঝখানে করি আর কি সাধারণত, বাট গ্রাইন্ডিংগুলো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে এস পয়েন্টে যে ডিস্ট্রাকটিভ লুকটা আনি সেগুলোকে আমরা গ্রাইন্ডিং হিসাবে ডিসক্রাইব করি। আর ডিফারেন্স বিটুইন দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড গ্রাইন্ডিং সাধারণত হয় গার্মেন্টসের এস পয়েন্ট, লাইক অ্যাজ হেম অথবা পকেট এজ, আবার হতে পারে সেটা জ্যাকেটের পকেটের ফ্লাপ, জ্যাকেটের কলার অথবা কাপ। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ফ্রম ডিস্ট্রাকশন অ্যান্ড গ্রাইন্ডিং। রিঙ্কেল, ডেনিম গার্মেন্টসের ক্ষেত্রে বিশেষ করে মেন্স প্যান্ট অনেক বায়ারই এটা রিকমেন্ড থাকে ক্রিঙ্কেল এফেক্টের জন্য। অনেকে এটাকে ক্রিঙ্কেল বলে, অনেকে এটাকে রিঙ্কেল বলে। মেন প্রসেস হচ্ছে আমাদের রিঙ্কেল করতে গেলে সেক্ষেত্রে আমাকে ফার্স্টে গার্মেন্টসের উপর রেজিন স্প্রে করতে হবে। রেজিন স্প্রে করে তারপরে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী আমাকে গার্মেন্টসগুলোকে ফোল্ড বা
ওই ডাইমেনশন আনা হয়। ডাইমেনশন আনার পরে সেটাকে ফিক্স আপ করার জন্য আমরা ওভেন কিউরিং মানে হাই টেম্পারেচারে কিছু টাইম ওটাকে কিউর করা হয়, আই মিন হিট দেওয়া হয়। হিট দিলে ওই ফোল্ড বা ভাঁজগুলা রেজিন অ্যাজ ওয়েল, আই থিঙ্ক অনেকেই জানো রেজিন সম্বন্ধে, সে একটা ক্রস লিঙ্কিংই করে এবং একটা ফোল্ডিং মার্ক ধরে রাখে। বেস্ট অন দ্য শেপ আমরা রেজিনকে সাধারণত 3D রিঙ্কেলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে 2D। 3D র্যাঙ্কেল এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, দ্যাটস ওয়াই এটা আমরা বলি 3D। সাধারণত এই 3D রিঙ্কেলগুলো যেটা হবে সেটা তো গোলাকার শেপের হয়ে থাকে, 3 ডাইমেনশন, 3 রকম 3 সাইড থেকে হয়তো তার ভিউটা আসে, এই জন্য এটাকে বলে 3D রিঙ্কেল। বাট রিঙ্কেল প্রসেসের জন্য আমাদের জন্য কিছু জিনিস প্রিকশন হিসেবে নিতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল রেজিন সিলেকশনটা। রেজিন সিলেকশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইট শুড বি ফর্মালডিহাইড ফ্রি। আদারওয়াইজ যখন এটা কিউরিংয়ে যাবে হাই টেম্পারেচারে তখন এটা ডিফর্ম করে আর একটা এজেন্ট তৈরি করে, যেটা কিনা অনেক সময় মানুষের স্কিন ক্যান্সারের জন্য তৈরি করতে পারে বা হয়। এই জন্য আমাদেরকে মানে যে কোনো ব্র্যান্ড থেকে রিকমেন্ড থেকে, ইফ ইউ ইউজ দ্য রেজিন ইট শুড বি দ্য ফর্মালডিহাইড ফ্রি। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আমি যে রিঙ্কেলটা করতেছি এর ডিউরেবিলিটিটা কীরকম হবে এটা ডিপেন্ড করে হচ্ছে রেজিনের কনসেন্ট্রেশনের উপরে। আমি যদি হাই কনসেন্ট্রেশন বা নো হাই, আমাকে অ্যাটলিস্ট রিকমেন্ড অনুযায়ী ওইভাবে ওইরকম কনসেন্ট্রেটেড যাইতে হবে, আদারওয়াইজ সেটা সাস্টেন করবে না। এই জন্য আমাকে রেজিনের ক্ষেত্রে এই দুটো জিনিস মেনে চলতে হয়। These are the all topics from dry process area. আমি এখন ড্রাই প্রসেস না, আমি কিছুটা ওয়েট প্রসেসও শেয়ার করতে যাচ্ছি। ওয়েট প্রসেস আমার কন্টেন্টসগুলো হচ্ছে ওয়েট প্রসেস, ডিসাইজিং, এনজাইম প্রসেস অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ ডেনিম শেড। ওয়েট প্রসেস যেহেতু আমরা ড্রাই কন্ডিশনে যে প্রসেসগুলো করি সেটাকে আমরা ড্রাই প্রসেস না বলতেছি, সো আমাদের শুধু ড্রাই প্রসেস করলেই গার্মেন্টসের আউটলুক আসে না, সেক্ষেত্রে আমাদের ওয়েট প্রসেস যেতে হয় আরও লুব্রিকেটিভ অথবা আরও সুন্দর আউটকামের জন্য। সো ওয়েট কন্ডিশনে আমরা যে প্রসেসগুলো করি এটাই হচ্ছে ওয়েট প্রসেস। আর ড্রাই প্রসেস সাধারণত আমাদের কেমিক্যাল পার্টটা খুব কম থাকে, বাট ওয়েট প্রসেস টোটালি ডিপেন্ডেড অন দ্য কেমিক্যাল। সাধারণত লন্ড্রি ইন্ডাস্ট্রিতে আমরা যে ড্রাই প্রসেসগুলো ওয়েট প্রসেসগুলো করি সে প্রসেসগুলো হচ্ছে ফার্স্টে ডিসাইজিং করি, দেন এনজাইম প্রসেস করি, দেন ব্লিচিং, দেন নিউট্রালাইজেশন, ক্লিনিং, টিন্টিং, ফিক্সিং অ্যান্ড সফিং। Desizing, this is the very similar to all type of process, I mean knit or denim, oven, all the process. Desizing mean হচ্ছে সাইজ পার্টিকেলকে রিমুভ করা, দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট। কারণ সাইজ পার্টিকেল যদি আমরা রিমুভ করতে পারি তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রসেসের জন্য আমাদের কেমিক্যালগুলা ভালো কাজ করবে, এই জন্য আমরা সাধারণত এই ডিসাইজ প্রসেসটা করি। আর পারপাস, এটা একটা পারপাস, আরও পারপাস যেটা আছে ওয়েল অ্যান্ড ডার্ট জাতীয় কোনো যদি কন্টামিনেশন থাকে বা কোনো থাকে সেটাকে রিমুভ করার জন্য আমরা ডিসাইজ করি। অ্যাজ ওয়েল অ্যাজ গার্মেন্টসের
অ্যাবজর্বেন্সি বাড়ানোর জন্য ডিসাইজটা করি। আর ডিসাইজ করার পরে এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ডেনিম গার্মেন্টসে আমরা অনেক ক্ষেত্রে আবার ডিসাইজ করিও না, এটা ডিপেন্ড করে গার্মেন্টসের আউটকাম বা গার্মেন্ট ডিজাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে ডিসাইজটা করি, দেন আমরা এনজাইম প্রসেসে যাই। এনজাইম প্রসেস based on the use of enzyme, this প্রসেসকে আমরা এনজাইম প্রসেস বলি। অ্যাজ ওয়েল অনেক সময় যেটা হয় আদার্স কোনো এক্সটেন্ড প্রসেসে না যেয়ে আমরা এখানেই ওয়াশটাকে শেষ করি, এনজাইম দেন শপিং, এইসব প্রসেসগুলোকে আমরা এনজাইম ওয়াশ বলি। বাট আমি এখানে এনজাইম ওয়াশে সফটনিং পর্যন্ত যাই নাই, এখানে আমি এনজাইমের উপর আরেকটু ডিসক্রাইব করতে যাচ্ছি। এখানে এনজাইম প্রসেসের পারপাসটা হচ্ছে যে অনেক সময় যেহেতু ডিসাইজটাকে অমিট করি বা ডিসাইজটাকে অ্যাভয়েড করি, ডিরেক্টলি এনজাইম প্রসেসে যাই, এখানে এনজাইমটাও ওয়েল অ্যান্ড ডার্টকে রিমুভ করার হিসেবে কাজ করে। আরেকটা জিনিস যেটা করছে মেন পারপাস অফ এনজাইম, সেটা হচ্ছে গার্মেন্টসের একটা হাইলো অর অ্যাব্রেশন, হাইলো এফেক্টটাকে ক্রিয়েট করার জন্য আমরা এনজাইমটা করি। আর অ্যাজ ইউজুয়াল এনজাইম নট এ কেমিক্যাল, ইট ইস এ মাইক্রো মলিকুল। এটা গার্মেন্টসের সারফেসের উপর কাজ করে, গার্মেন্টস সারফেসেও কাজ করে, ইভেন উইথ দ্য হেল্প অফ মেকানিক্যাল প্রসেস। যে গার্মেন্টস যে পজিশনগুলো একটু হাই লেভেলে থাকে সেখানে অ্যাব্রেশনটা বেশি শো করে। আর এনজাইম আমরা লন্ড্রি ইন্ডাস্ট্রিতে আমরা কয়েক প্রকার এনজাইম পাই, সেটার হচ্ছে সেলুলোজ এনজাইম, নিউট্রাল এনজাইম, অ্যাসিড এনজাইম, বায়োপলিশ এনজাইম। বেসিক্যালি এনজাইম two type, one is neutral enzyme and other is acid enzyme. বাট আমরা এখানে আরো মানে বেসড অন দ্য এনজাইমের এনভায়রনমেন্ট আমরা এখানে আরো কয়েকটাই করছি, নিউট্রাল এনজাইম, অ্যাসিড এনজাইম আর বায়োপলিশ এনজাইম। আর প্র্যাকটিক্যালি আমরা যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে অ্যাসিড এনজাইম, ইট ইজ মোর এগ্রেসিভ দেন নিউট্রাল এনজাইম অর বায়োপলিশ এনজাইম। ইভেন অ্যাসিড এনজাইম যেহেতু এটা অ্যাসিড এনজাইম, এটাকে ভালো আউটকাম পাওয়ার জন্য এর থেকে আমাদের একটা অ্যাসিড মিডিয়ামে ট্রিট করতে হয়। যেহেতু আমরা অ্যাসিড মিডিয়ামে এনজাইমটাকে ওই গার্মেন্টসটাকে ট্রিট করি, আর এনজাইমটা ওই অ্যাসিড মিডিয়ামে ভালো কাজ করে, সেই জন্য এই এনজাইমটাকে বলা হয় অ্যাসিড এনজাইম। প্রবলেম অ্যারাইজ অ্যাট দ্য এনজাইম প্রসেস। এনজাইম প্রসেসে আসলে অনেকগুলো প্রবলেম আমরা পাই। মেন প্রবলেম যেটা, যদি আমরা ভুলক্রমে এনজাইম প্রসেসে পানিটা কম নিই, সেক্ষেত্রে অনেক সময় এটার পানি কমলে তার কনসেন্ট্রেশন হাই হয়ে যায়, যার জন্য অনেক সময় এখানে খুব র্যাপিডলি কাজ করার ক্ষেত্রে যে পজিশনগুলো বেশি কন্ট্যাক্টে থাকে ওই পজিশনগুলো একটা বেশি ফেডেড লুক আসে, অনেক সময় এটাকে ক্রিজ মার্কের মতো মনে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এনজাইম আমার যে রিকোয়ারমেন্ট মানে যেই আউটকাম দরকার তার জন্য যেই অ্যামাউন্ট পরে এনজাইম ইউজ করা দরকার, তার থেকে যদি লেস এনজাইম ইউজ করি, তখন যেটা হয় যে ডেনিম অনেক ডাই স্টাফ সে রিলিজ করে, যেটা কিনা আবার ঘুরে এসে গার্মেন্টসের উপরে ব্যাক করে, মানে ইটস স্টেনিং দ্য গার্মেন্টস এগেন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ব্যাক স্টেনিং। এই ব্যাক স্টেনিং পার্টটা অনেক প্রবলেমটা অনেক বেড়ে যায়। দিস আর দ্য বেসিক প্রবলেম অ্যাট এনজাইম প্রসেস। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল তিনটা শেডকে আমরা সবসময়
ডিফাইন করি অথবা আমরা এটাকে আইডেন্টিফাই করি। তো শেড তিনটা হচ্ছে যে ডার্ক শেড, মিডিয়াম শেড অ্যান্ড লাইট শেড। যদি আমরা কোনো গার্মেন্টসে 1.5% কালার থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ডার্ক শেড বলি। আর এই ডার্ক শেড সাধারণত আমরা যেটা অনেক মানে যে ওয়াশগুলোতে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সফটনার ওয়াশ, গার্মেন্টস ওয়াশ আর এনজাইম ওয়াশ। আর এরপর হচ্ছে মিডিয়াম শেড। মিডিয়াম শেডটা সাধারণত ডার্ক শেড থেকে লাইটার বাট লাইটার শেড থেকেও ডার্কার থাকে। এক্ষেত্রে আমরা যেই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করি সেটা ডিসাইজ এনজাইম অ্যান্ড ক্লিনিং প্রসেস। আমরা এখানে কোনো রিডিউসিং প্রসেসে যাই না। আর ক্লাস যেটা সেটা হচ্ছে লাইট শেড। যে শেডগুলোতে সাধারণত 5% কালার থাকে, ডেপথ মানে কালারের ডেপথটা 5% হয়, সাধারণত এইসব শেডগুলোকে আমরা লাইট শেড বলি। আর এই লাইট শেডগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে অনেক এক্সটেন্ড ওয়াশে যেতে হয়। অ্যাজ ইউজুয়াল ডিসাইজ এনজাইমের পরে আমাদেরকে ব্লিচে যেতে হয়। অনেক সময় ব্লিচ অন টাইম না করে 2 টাইম পর্যন্ত 3 টাইম পর্যন্ত ব্লিচ করে দেন এই শেডগুলোকে অ্যাচিভ করতে হয়। These are all from my side. Thank you everybody. এখন আমাদের মাঝে আসবেন আসাদুজ্জামান ভাই ফ্রম 5th ব্যাচ। আসসালামু আলাইকুম। আমরা কি সবাই বোর হচ্ছি নাকি? একটু বোর হচ্ছি না। আজকে আমাদের টপিক্সের যে মেইন টপিক ছিল সেটা হলো 4th জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন অ্যাপারেল ওয়াশিং। এইটার একটা পার্ট হলো সাস্টেনেবল ডেনিম ফিনিশিং। এই সাবজেক্টের উপর আমি খুব অল্প সময় আলোকপাত করব যেন আপনারা বোরিং না হয়ে যান। স্লাইডটা কি দেওয়া যাবে? আচ্ছা, সাস্টেনেবল প্রসেস এটা হিউজ একটা কনসেপ্ট। এখন এই জায়গার মধ্যে স্বল্প সময়ে আমরা এটাকে এলাবোরেট করার মতো সুযোগ আসলে নেই আমাদের। ইন প্র্যাকটিক্যালি যেই জায়গাগুলোতে আসলেই সাস্টেনেবল প্রসেস ডেভেলপ করা যাবে আমি ওই সাবজেক্টটা নিয়েই স্বল্প সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আগে মামুন যে সাবজেক্ট নিয়ে আলোচনা করে গেল, ড্রাই প্রসেসের মধ্যে সাস্টেনেবল পার্ট আছে একটা জায়গায়, সেইটা হলো আমরা হুইস্কার এবং ব্রাশ যে প্রসেসগুলো এলাবোরেট করলো ওইখানে আমরা ড্রাই প্রসেসে অ্যাপ্লাই করতে পারি লেজার অ্যাজ এ সাস্টেনেবল প্রসেস। এইখানে প্রসেসগুলো একটু আলোচনা করা আছে, আপনারা যদি তাকান তাহলে বোঝা যাবে। এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো হুইস্কার এবং ব্রাশ, আরেকটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লিকেশন, যেটা নাকি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিকজ অফ হেভি মেটাল। এইগুলো বাদ দিয়ে আমরা যদি লেজার করি সেক্ষেত্রে নেক্সট স্লাইড। কি আছে এখানে? আচ্ছা, লেজারে কি কি করা যায় এখানে ডিটেল দেওয়া আছে। লেজারে করা যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট টোটালি অ্যাভয়েড করতে পারবো, আমরা করতে পারবো ম্যান পাওয়ার সেভিংসের একটা ইস্যু থাকবে, এইখানে টাইম সেভিংসের একটা ইস্যু থাকবে, আরেকটা ইস্যু থাকবে আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ। নেক্সট স্লাইড প্লিজ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আরেকটা রিপ্লেসমেন্ট কেমিক্যাল আমাদের এখানে বাজারে অ্যাভেলেবেল আছে, যেটা এখনও পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট,
কিছু কিছু জায়গায় অনেকে সফলভাবে ইউজ করতেছে, যেটা নাকি আরেকটা সাস্টেনেবল প্রোডাক্ট, যেটা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা লেজার এই দুইটার পরিবর্তে ইউজ করতে পারি। আচ্ছা, এইখানে আমরা কি কি সেভ করতে পারি সেটার একটা ছোট ডাটা দেওয়া আছে। ওয়াটার, এনার্জি, টাইম অ্যান্ড কেমিক্যালস অ্যাজ ওয়েল। নেক্সট, ওয়েট প্রসেসে একটা স্টেজ হলো স্টোন ওয়াশিং। স্টোন ওয়াশিংয়ের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ইউজ করি পিওমিক স্টোন অ্যান্ড ব্লিচেস, সামটাইম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাজ অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট, সামটাইম এটা রিপ্লেসমেন্ট হিসেবে এটা কনভেনশনাল প্রসেসের এগেনিস্টে আমরা যে প্রসেসটা ইউজ করতে পারি সেটা হলো নো স্টোন আর স্টোন ফ্রি, যেটা সাস্টেনেবল প্রসেস হিসেবে আমরা অলরেডি ডেভেলপড। এই প্রসেসে যেটা হয় সেটা আমরা স্টোন অনেক পুরোপুরি রিপ্লেস করতে পারি, সামটাইম আমরা ফুললি রিপ্লেস করে এনজাইম যেটাতে সেটাও রিপ্লেস করতে পারি, বিকজ উইথ দ্য নিউ ইনোভেটিভ অফ দ্য ড্রাম লাইক নো স্টোন ড্রাম। This process reduces water, energy and time as well. Wash down. What process? Next process is wash down, like bleaching. এইখানে ব্লিচিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করি বেসিক্যালি হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অ্যাজ ওয়েল। এই ব্লিচের এইখানে কনভেনশনাল প্রসেসে যে কেমিক্যালগুলো আমরা ইউজ করি সেটার যে পরিবেশগত ক্ষতিকারক দিক আছে, এর পরিবর্তে আমরা সাস্টেনেবল প্রসেস হিসেবে যেটা ইউজ করতে পারি সেটা হলো ওজন। ওজন সাম এনজাইম ইজ দেয়ার, সাম এনজাইম যা একটু আগে যে আমাদের সোকো কেমিক্যাল থেকে কিছু প্রেজেন্টেশন ছিল, এর মধ্যে অনেকটা পার্ট ছিল এটা। তো আমরা ওইটার পরিবর্তে ব্লিচের পরিবর্তে ওজন এবং এনজাইম দিয়ে আমরা সেই আমাদের অ্যাসপেক্টটাকে আমরা ক্লিয়ার করতে পারি। এই প্রসেসের মধ্যে ওয়াটার, এনার্জি, টাইম এবং কেমিক্যালস এভরিথিং সেভেবল। সাস্টেনেবল প্রসেস অল টাইম ইজ নট কস্ট ইফেক্টিভ। এইটাকে যখনই আমরা সাকসেসফুলি ইন্টেলিজেন্টলি ইউজ করতে পারবো, কস্ট ইফেক্টিভ হতে চলে যাবে, তখনই সাস্টেনেবল হবে। আদারওয়াইজ ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল বিকজ অফ দ্য ইস্যু অফ দ্য কস্ট। থ্যাংক ইউ। ট্রেনিং সেশন কেমন লাগছে? অনেক ঘুম পাচ্ছে? আচ্ছা, যদি ঘুম পায়, পাশে আছে নেসক্যাফে, তো যাদের যাদের কফি খাওয়া লাগে পাশের থেকে কফি নিয়ে খেয়ে ফেলো। আর ট্রেনিং সেশন সবসময় হচ্ছে কি একটা বোরিং টপিকস, হ্যাঁ, কিন্তু বোরিং হলেও এখানে আমাদেরকে যতটা মনোযোগী হতে পারবো তত ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো। তো এখানে যেগুলো জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে তো সবাই 4142 আসো, এগুলো কি তোমরা কি তোমাদের মানে কোর্স কারিকুলামে কি এগুলো টপিকস নিয়ে কি আলোচনা পাইছো? পেয়েছো? অল্প পেয়েছো না বেশি পেয়েছো? আচ্ছা, তো এখন ধরো এমনি যে এই যে তোমরা যে ট্রেনিংটা যে দিচ্ছ, এই যে তোমরা যে নিচ্ছ, তোমাদের কারোর কি কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন থাকলে একটুখানি কোশ্চেনগুলো একটু নেই আমরা। কারোর কোনো কোশ্চেন? কেউ নাই? না না, এই যে এতক্ষণ ধরে যা বুঝলা,
এখান থেকে কোনো কিছু বোঝো নাই বা কোনো কিছু আর একটু জানতে চাচ্ছ, এমন কোনো কি কোশ্চেন আছে? একটু কোশ্চেন থাকলে একটুখানি হাত রেজ করতে পারো, কারণ এটা যেহেতু একটা স্কিল ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম, সো তোমাদের স্কিলে ঘাটতি থাকুক সেটা আমরা চাই না। এখানে অনেক এক্সপার্ট আছে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। নো কোশ্চেন? কারোর যদি কোশ্চেন না থাকে তাহলে বুঝবো যে কেউ কিচ্ছু বুঝে নাই। আমি তো র্যাক দিব। এটা অ্যালামনাইয়ের প্রোগ্রাম, এটা ইউনিভার্সিটির না, কোনো দণ্ডনীয় অপরাধ নাই। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন নেই, কারোর কোনো বুঝতে অসুবিধা নাই? আচ্ছা, ড্রাই প্রসেস বুঝছো? হ্যাঁ, আচ্ছা, ওয়েট প্রসেস বুঝছো? এনজাইম কি করে? এনজাইম কি করে? নো কোশ্চেন, নো অ্যান্সার। এনিওয়ে, এবার ডাকতেছি জাবের চৌধুরী রূপুকে। ও তোমাদেরকে নিউট্রালাইজেশন এবং সফেনিং নিয়ে আলোচনা করবে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ভাই যেটা বললেন, সবাই মনে হচ্ছে একটু ঝিমিয়ে পড়েছি। তো এন্টারটেইনমেন্ট করার মতো আসলে কোনো কিছু আমি প্র্যাকটিস করিনি, আই মিন ওভাবে আসেনি। তারপরেও বলবো, বিশেষ করে জুনিয়র ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং আয়োজকরা যারা আমার সিনিয়র ভাইরা, ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে আজকের এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। সো সবার জন্য জোরে একটা করতালি দিয়ে আমি চাই সবার কাছ থেকে সেটা আশা করছি। Actually, it's a big platform for me to speak in front of you. এই ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকেই আমরা স্যারদের গাইডলাইনে আমাদের কোর্স শেষ করেছি, এরপরে কর্মজীবনে প্রবেশ করেছি। আবার এখানে এসেই যে আপনাদের সামনে স্পিচ দিতে পারবো, এটা সৌভাগ্যের বিষয়। তো ডেনিম প্রসেসগুলো সম্পর্কে অলরেডি আমার সিনিয়র ভাইরা বলেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমার পার্টে যেটা পড়েছে ব্লিচিং, নিউট্রালাইজেশন। সো ইটস রিলেটেড উইথ দ্য ব্লিচিং। আফটার ব্লিচিং it's come to neutralization. Actually, about bleaching, we all know, everybody little bit know who are starting or who are doing job. Everybody know. So how bleaching is working? আমি কি স্লাইডগুলো দেখতে পারি আমার? Excuse me. আচ্ছা, এর আগে আমি একটু বলতে চাচ্ছি, ভালো শিল্পের প্রসার ঘটে ক্রম উন্নয়নের মাধ্যমে। আমাদের সমগণ শিল্পের মধ্যে অন্যতম পোশাক শিল্প। বর্তমান বিশ্ববাজারের 7.5 to 8% টোটাল যে ডিমান্ড, সেটার যোগান দিচ্ছি আমরা বাংলাদেশ। আর যদি 1% আমরা দিতে পারি, তাহলে সরকারের দেওয়া 50 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। ইটস এ বিগ টাস্ক অ্যান্ড বিগ অ্যাচিভমেন্ট ফর আওয়ার কান্ট্রি। একটি আনওয়াশ গার্মেন্টস এবং ওয়াশ গার্মেন্টসের তফাৎ কিন্তু অনেক বেশি। সো দ্যাটস ওয়াই ওয়াশিং ইজ এ ভাইটাল পার্ট, ওয়াশিং প্লেয়িং দ্য ভাইটাল রোল ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। একটি আনওয়াশ গার্মেন্টস যদি আমরা দেখতে পাই, স্লাইড কি দেখতে পাবো আমি? আমার স্লাইডটা ওপেন করো। একটি আনওয়াশ গার্মেন্টসের লুকিংস এবং ওয়াশ করার পরে যে ভ্যালুটা অ্যাড হলো, এটা কিন্তু অনেক তফাৎ। এবং এফওবি ইউএসডি, এফওবিতে এটার ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। সো গার্মেন্টস ওয়াশিং ইজ আ ভ্যালুয়েবল পার্ট। আর এই ভ্যালুয়েবল পার্টগুলোর মধ্যে এই পার্টের
দুটো প্রসেস হলো নিউট্রালাইজেশন অ্যান্ড সফেনিং, which we may call the last process of denim washing. So why come neutralization? Neutralization কেন আসবে? Neutralization আমরা কেন করব? After bleaching, neutralization coming apart, ব্লিচ করার পরে ব্লিচটাকে আমরা কেন করি? ডিকালারিং, হোয়াইট ফেব্রিক টু মেক মোর হোয়াইট or color fabric to fade out the color. So how bleaching actually working? Very commonly we know the bleaching agent is calcium hypochlorite or sodium hypochlorite. Calcium or sodium hypochlorite first reacts with the water, follows and from hypochlorous acid. The hypochlorous acid is unstable and later it decomposes and make perchlorohydroxyl ion. Perchlorohydroxyl ion mainly playing the part to decolorize the cotton or color fabric. So after bleaching, this perchlorohydroxyl ion is still remain in the fabric or product. So fabric or product or garments is not in the stable stage to make for the further stage, to operate the further stage. That means we have to neutralize the fabric or garments. And potassium permanganate also oxidizing or bleaching agent, but mostly it's used in the localized part of the garments. Almost the same chemistry like bleaching. Sodium hypochlorite producing perchlorohydroxyl ion and potassium permanganate reacting with the water and producing nascent oxygen. This nascent oxygen playing the role to decolorize the fabric. So both potassium permanganate and calcium hypochlorite is also same, are the bleaching agents. What they are doing? They are doing decoloring of the fabric. Bleaching we can apply in the bath, I mean whole batch. Potassium permanganate also we can apply full batch. But potassium permanganate mostly using for the localized spray, what we can say dye process. So both of these are remaining in the fabric. We need to neutralize them as per our chemistry, what we have been studied. So to make the stable state of the fabric, we have to neutralize them. For these bleaching and potassium permanganate, both neutralizing agents are almost same. This is interesting. That is sodium metabisulfite. Sodium metabisulfite we have to apply to neutralize the chlorine from the fabric and manganese from the fabric. So how this neutralizing agent working? Sodium metabisulfate reacting with the sodium hypochlorite and water H2O, they are producing NaHSO4, sodium bisulfate and 2NaCl, that means sodium chloride. One is weak base, another is salt. That means that is soluble in the water. What have been done? Bisulfate reacting with them and neutralize. That is what actual chemistry going on in the neutralization. After neutralization, one of the most vital process in denim washing is cleaning. I missed one part of neutralization, that is enzyme neutralization. It's not actually, in a technical point of view, it's important. I mean, in our technical point of view, which garments having the bleach, no need to neutralize. I mean, in a bleach solution, garments is automatically neutralizing. But which denim products is only rinse wash or enzyme wash must be neutralized, enzyme neutralized. It's a little bit deeper chemistry. And somebody asked me why need enzyme neutralization? Because enzyme is a biochemical product and living bacteria.
So if it is not neutralized properly from the garments or fabric, it's remain, then this living product can weakening the fabric, weakening the fiber. That means what? Tearing strength maybe fall down. So which garments is, which denim products or which fabric or garments having only enzyme, we must neutralize. So I already explained how bleach and PP we say potassium permanganate neutralize. Then the step is cleaning in denim garments. Cleaning is one of the most vital process in sense of fabric. There are lots of fabric supplier in worldwide. So every customer having their own standard. I mean, when we are doing a batch or doing garments a batch, we are must doing to following a approved standard from buyer, maybe a liaison office. But what we have been seeing, what is the difficulties we face, we see after neutralization, fabric coming, sometimes yellow stone, garments coming. Most of the time actually, fabric not play the good role, I mean good character. Most of the time we saw fabric come yellowish or garments coming yellowish. What we have to do in that case, cleaning could be the best solution. It's a very little chemistry, cleaning, just addition of hydrogen peroxide, detergent, and some special detergent. Little bit temperature, 60 to 70 degrees Celsius, make the fabric total clean out, and the blue stone come out. Almost every buyer requirement nowadays, no buyer like dirty tone. So cleaning is the process, technical process where you can do actual contrast of the bleaching and very bright look. Our title sponsor, Soco, producing one of the best neutralizing cleaning agents, that is Piquant Soco, that is having the versatile use. I'm not elaborating that speech. Now I want to say about softener. Neutralization, cleaning, and softener. Softener, normally, everybody know to make the garments or fabric make pleasant hand feel or soft touch is a softener. There is a classification of softener, lots of classification. I will not elaborate my speech. Normally, there is three kinds of softener: cationic, anionic, and non-ionic. Cationic have the best properties of softening, make the fabric more flexible and hand feel touch is very soft. Anionic little bit less. Non-ionic mostly used for the white fabrics, less use of in our garments or washing industry. ভাই আমি কি বলবো? আচ্ছা, এই সফটনার সম্পর্কে ছোট্ট একটা গল্প বলি। 2011-র দিকের যখন আমি ফার্স্ট জব শুরু করি, one of the renowned company in Bangladesh, Pacific Jeans. তো ইন্টার্নি শেষ করার পরে 3 মাস ওয়েট করি। I had a dream to start my career in denim washing actually. At the same time, I got the opportunity in Courts আমরা কম বেশি চিনি সবাই। Courts one of the multinational company. It's very nice multinational company regarding job. They have a good provident fund and policy, everything is very nice. সেই সময়টা আমার মনে পড়ে 2011 সনের কথা, আর 10-এর শেষের দিকে বা 11-র দিকে আমি কোর্সে যাওয়ার অফার পাই। অ্যাট দ্য সেম টাইম আমি প্যাসিফিকে ইন্টারভিউ দিই, প্যাসিফিক জিন্সে। কোর্সে জবের অফার লেটার চলে আসে। সেই সময়টাতে আমি ফাহিম ভাইকে ফোন দিলাম, মোস্তানা ফাহিম ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া দিস ইজ দ্য অপরচুনিটি, হোয়াট শুড আই গ্র্যাব, which one are you looking for? I have a dream to do a job in a denim, washing, it's my dream. So he didn't take too much time. I think 1 or 2 minutes he think, and then he said, you must go for the denim washing. And I'm thankful to him. Please give a clap.
সো এই সফটনার সম্পর্কে একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাচ্ছি, যেটা জীবন থেকে নেওয়া। 2011 সালে তারপর আমি চলে আসলাম প্যাসিফিক জিন্সে। সেবার আমি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হই। সেই ব্যাচে 15 জন পরীক্ষা নেয়, পরীক্ষা প্যাসিফিক জিন্সে রিটার্ন দেয়, ভাইবা দেয়, আমি ফার্স্ট হই। তো তারা চিন্তা করলো, ম্যানেজমেন্ট চিন্তা করলো আমাকে ডাইংয়েই দিবে। গার্মেন্ট ডাইংটা তাদের তখন একটু ভাইটাল পার্ট ছিল, বিকজ দ্যাট গার্মেন্ট ডাইংয়ে শ্রীলঙ্কানদের ফুল টিম ছিল, 5 জনের একটা টিম ছিল, যাদের 3 জন প্রোডাকশন দেখতো, 2 জন R&D দেখতো। সো ম্যানেজমেন্ট ওয়াজ থিঙ্কিং দ্যাট আওয়ার টেকনিশিয়ান, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এর আগে আমার আরও আগে 1-2 জন খুব ভালো করছিলেন। ইন দ্যাট কেস ওনাদের চিন্তাভাবনা আসলো যে আমরা এই ধারাটা পরিবর্তন করব, বিকজ উই নিড এ হিউজ ইনভেস্টমেন্ট। অলরেডি এইসব বিষয়ে অনেকবার বলা হয়েছে। সো ইন দ্যাট কেস আমাকে গার্মেন্ট ডাইংয়ের প্রথম সুযোগ দেওয়া হলো। তারা আমাকে শিফট করলো তাদের একটা ফ্যাক্টরিতে। তো গার্মেন্ট ডাইং যখন শ্রীলঙ্কানরা ওখানে অপারেট করতো, দ্যাট ওয়াজ সামথিং, আই মিন ভেরি রেস্ট্রিক্টেড জোন। সেখানে আমাদের শেখার তো অনেক দূরের কথা, আমরা অনুপ্রবেশ করার মতো অধিকার ছিল না। আমার মনে পড়ে that time in my first job I was driving 2000 cc car, but I cannot even go to them to talk. So difference was too much. What they was doing in the lab, from very far away I just see what they are doing. I'm trying to just observe what they are doing, like that. At least 3 months I cannot enter the lab room. They did not give me the premises to enter there. Finally, but I didn't lose my hope and patience. I didn't lose it. So finally, একদিন আমার মাথায় এটাই ছিল যে আমি তো অন্যায় কিছু করছি না, আমি শিখতে আসছি, আমি শিখবই। আমি সকালবেলা রাতের বেলা ওরা অনেকগুলো স্যাম্পল দিয়ে যেত, খুব রিনাউন্ড বায়ারের, H&M, C&A. Pacific is working with the most renowned buyer in the world. C&A, H&M, Old Navy, lots of buyer, Tom Taylor. Sample bunch was the morning 2030 style. That time R&D head, Sri Lankan, he came and check like that. Okay, this one do like this, do like this. He was giving the decision. Then I was standing for like that, trying to understand. One day he called me. Hey, come. What you are doing here? I said, nothing. I am just observing what you are doing. Then he's a human being after all. Then that time he didn't tell me anything. Just little bit later, checking, finish every sample, he called me 1-to-1. Come here. He kept some sample for me. Come here, touch the sample. Then I said, yes. What happened? Touch 2 sample in 2 hands. Then I touched. What happened? He said, did you feel the same? I said, no. One is slippery, one is soft. Then he said, this is the silicone, this is the softener. Softener hand feel is soft, silicone hand feel is little bit silky touch. That is a very common basic difference of softener and silicone. Both applications are same, but the basic difference between softener and silicone. So, যারা শিক্ষার গণ্ডি পেরে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বেরোচ্ছেন, সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করবো, এভরি জব নিড পেশেন্স, and mostly washing job must need patience. It's a very important, because first job I enter at 8 a.m. but never come outside from the factory before 10 p.m. Before 10 p.m. Very honestly. So patience in every sector in textile, not only washing, patience is important. My message to you. So neutralization is finished, cleaning is finished, softener silicone is finished. Now garments must dry. So later come, the process is hydroextraction and dryer. Hydroextraction is a kind of centrifuge machine. Residual water must be removed from the garments. What hydroextraction doing? So in hydroextraction, there is a little bit technical term, not that much related technical term. Sometimes buyer required more hand feel. I mean, they are asking for the more pleasant touch of the garments. In that case, we may do the 50% hydro, maybe 60% hydro, to keep the softener and silicone in the garments. That will help the
extra hand fill, not that much technical content involved with the hydroextraction. But the dryer, this is the most last process of the garments, denim washing. Dryer has involved some technical issues in terms of time and temperature. We must select temperature according to the fabric types. Elastic fabric or spandex fabric, we cannot give that much of temperature. We have to control that. We have to know the properties of the fiber. What is actual temperature to set for that fabric or fiber or garments? That should be selected in the dryer side. And sometimes more dryer can damage the garments. Overheat of the dryer can damage the garments. So that's all. I'm telling the last process of the denim. That's all for my speech today. সবাইকে আবারও ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার বক্তব্য শোনার জন্য। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রূপু, নাইস স্পিচ। তো এখন আমাদের এখানে ডেনিমের যে ট্রেনিংটা ছিল, ডেনিমের প্রসেসের ফ্লো চার্টের মধ্যে আমাদের যা যা কিছু ডেনিমে আমরা কাজ করি, ড্রাই প্রসেস থেকে শুরু করে টিল এন্ডের হচ্ছে গিয়ে একেবারে সফেনিং ড্রাইং পর্যন্ত, তো এটা নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। তো তোমাদেরকে জাস্ট একটা জিনিসই আমি বলবো, আমরা সবাই কি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাই না? হোয়াট এভার দ্য স্ট্রিম, স্পিনিং হোক, ফেব্রিক হোক, হোয়াট এভার দ্য স্ট্রিম, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেন একজন রিয়েল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হও। আমি এতটুকু বিশ্বাস করি আহসানুল্লাহতে 3-2 পর্যন্ত যা পড়ায় এনাফ চাকরি করার জন্য, এটা এনাফ পড়াশোনা। চাকরির সময় তোমার মাথায় খালি বেসিকটা ঢুকায় দেওয়া হবে, তারপরে অ্যাপ্লিকেশনের সময় যে তোমাকে তোমার অ্যাপ্লিকেশন ফিল্ডে যে নিজেকে থিঙ্ক করে নিজের সলিউশনটা বের করে আনতে হবে, সেটাই একটা ইঞ্জিনিয়ারের কাজ। তো এখন সেটার জন্য তোমাদেরকে যে কাজটা সবার আগে যেটা করতে হবে, চাকরিতে যেয়ে কিন্তু লেখাপড়ার গুরুত্বটা একটু বেশি কম, টেকনিক্যাল নলেজের গ্রোথটা অনেক বেশি কম। যারা যারা প্রোডাকশনে চাকরি করবা তাদের মধ্যে একটা লিডারশিপ ক্যাপাবিলিটি থাকতে হবে। তোমার আন্ডারে যারা থাকবে তাদেরকে লিড দিবা, এবং তোমার উপরে যে বস থাকবে সেই বসের উপরে লয়াল থাকবা। তাই বলে আবার নিজের সবকিছু বিকায় দিলে কিন্তু তোমার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খাবে। তোমাকে তোমার প্রফেশনালিজমটাকেও একটুখানি ধরে রাখতে হবে। এই ধরনের ছোটোখাটো টেকনিক্যাল জিনিসগুলা একটু স্মার্টলি আমরা যদি অ্যাডপ্ট করতে পারি, ইনশাল্লাহ জব ফিল্ড আমাদের জন্য আহামরি কোনো কষ্টের কিছু না। আর তোমরা যেমন এখানে যেমন ধরো যে প্রত্যেক দিন একটা একটা করে পরীক্ষা দিছো, ল্যাব মানে ল্যাবের ভাইবা বা হচ্ছে গিয়ে কুইজ দিছো, চাকরি লাইফে প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরীক্ষা। এটা পরীক্ষার থেকে বেশি তোমাকে অ্যাচিভ করতে হবে। আর এত কষ্ট করে পড়াশোনা করার পরে আমি যদি অ্যাচিভই না করতে পারলাম তাহলে তো দরকার নাই। আমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে আমি যদি ব্যাংকে চাকরি করি, সেই চাকরির কোনো মানে নাই। ব্যাংকেও টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগে, ব্যাংকের লোন স্যাংশনের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগে, কিন্তু সেটার জন্য যে লেভেলের ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স দরকার সেই লেভেলের ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স একটা ব্যাংকারেরও নাই। তো তোমরা তোমাদেরকে এমনভাবে করে প্রিপেয়ার করবা যাতে করে তোমরা বাংলাদেশ না হোল ওয়ার্ল্ডে টেক্সটাইল কমিউনিটিতে লিড করতে পারো। ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। জার্মানিতে আমাদের টোটাল অ্যালামনাই আছি এখন আমরা অ্যাপ্রক্সিমেটলি 2500 প্লাস অর মাইনাস 2500। এর মধ্যে জার্মানিতে, শুধু জার্মানিতে খালি একটা ব্র্যান্ডের নাম বলবো, C&A, নাম শুনছো? C&A-তে আমাদের 18 জনের মতন চাকরি করে জার্মানিতে।
ফ্রান্সের ডেকাথলনে আমাদের কয়জন, 4জন না 5জন চাকরি করে, জাস্ট ডেকাথলনের হেড অফিসে। সো এরকম বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় অফিসগুলোতে মানে আমরা কিন্তু আহসানুল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু ন্যাশন ওয়াইড না, আহসানুল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিন্তু হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের এই অস্টা যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি, এই অস্টা কিন্তু খালি বাংলাদেশের মধ্যে ওয়াইড করলে চলবে না, আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড পজিশনে যেতে হবে। সেই হিসাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি যেতে চাই, তার জন্য আমাদেরকে সবার আগে যে জিনিসটা দরকার, আমাদের বেসিক নলেজটা দরকার। বেসিক নলেজের পরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য মানে এই না যে আমাকে তোমার ইন্টারন্যাশনাল ডিগ্রি অ্যাচিভ করতে হবে। আমি চিনি আমাদেরই 11 ব্যাচের একটা ছেলে, সে কয়দিন আগে কম্বোডিয়াতে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লিয়াজ অফিসের কান্ট্রি ম্যানেজার ছিল, আহাদ নাম। ওকে, সো আমাদের ছেলেপেলেদের কিন্তু স্কিল দিয়ে কিন্তু আমরা কিন্তু উঠতেছি। আফ্রিকাতে আমাদের অনেকে চাকরি করে, তারপরে থাইল্যান্ডে চাকরি করে, তারপর তোমার চায়নাতে অনেকগুলো চাকরি করে। চায়নাতে অবশ্য আমাদের ছেলেপেলেরা কম, চায়নাতে হচ্ছে কি বিজিএমই ইউনিভার্সিটির প্রচুর ছেলেপেলে চাকরি করে। সো আমাদেরকে অন্য লেভেলে যেতে হবে। সো সেই লেভেলে যেতে গেলে আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। ওই যে একটু আগে আমাদের ফরিদ আহমেদ স্যার আমাদেরকে বলল যে বিদেশি খেদাও বইলা আমরা মিছিল করব না, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে আমাদেরকে প্রিপেয়ার করব। এখন আমাদের কোয়ালিটি বলতে ফ্যাক্টরিতে ঢুকেই আমাদের প্রথম একটা কাজ খুব বেশি লাগে, মাইক্রোসফট এক্সেল। যারা স্টুডেন্ট আছো কেউ কি মাইক্রোসফট এক্সেল কি জানো? কাজ পারো? ভিলুকআপ পারো? প্যারেটো অ্যানালাইসিস পারো? এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি, এভরিডে লাগে। ডেইলি রিপোর্টিং বলো, সব কিছু। ইভেন তো আমরা অ্যাপ্লিকেশনটাও লিখি হচ্ছে গিয়ে এমএস এক্সেলে। তারপরে হচ্ছে কি আমাদের নতুন নতুন অনেক ইআরপি বেসড অনেক সফটওয়্যার আছে, এসএপি আছে, প্রত্যেকটা ফ্যাক্টরির কাস্টমাইজ সফটওয়্যার আছে। তারপরে হচ্ছে কি আমাদের ডাটা কালারের সফটওয়্যার আছে, মানে যেগুলো রেসিপি প্রেডিকশনের, এগুলো সম্বন্ধে জানতে হবে। এবং তোমরা হয়তো একটা সফটওয়্যারের নাম এখনো শোনো নাই, এটা টোটালি মডার্ন একটা সফটওয়্যার। আমরা ভালো ট্রেনার খুঁজতেছি, মানে প্রফেশনাল ট্রেনার। ক্লো এর নাম শুনছো? ক্লো, CLOE, ক্লো। একটু গুগলে সার্চ দিয়ে দেখো। ক্লো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সফটওয়্যার, মোর আপগ্রেডেড ভার্সন দেন ক্যাড, কম্পিউটার অটোমেটেড ডিজাইন যেটা ক্যাড, সে ক্যাডের থেকেও অনেক বেশি আপগ্রেডেড একটা সফটওয়্যার ক্লো। তো আমাদেরকে টেকনোলজির সাথে যুগোপযোগী হইতে হবে। তুমি যদি আজকে যুগোপযোগী না হও তাহলে কিন্তু তুমি ইন ফিউচার বাদ পড়ে যাবা। নোকিয়া মোবাইল কি কেউ ব্যবহার করি এখন? হ্যাঁ, ওটার কি জানি ছিল অপারেটিং সিস্টেম, সিমকো না কি জানি নাম ছিল, ওটাও তো ভুলে গেছি। হ্যাঁ, সিবিএম এরকম একটা ছিল, সিম্বিয়ান। তো এখন ধরো অ্যান্ড্রয়েড আসার পরে নোকিয়া কিন্তু নিজেকে আপডেটেড করতে পারে নাই, নোকিয়া কিন্তু মার্কেট থেকে বাদ হয়ে গেছে। ওয়ারেজ এমন একটা সময় ছিল না যে 10টা মানুষের মধ্যে 10 জনের কাছেই নোকিয়া পাওয়া যেত। সো এইটা হচ্ছে কি টেকনোলজি আজকে একটাতে আছে, কালকে আরেকটাতে চলে যাবে। আজকে আমাদের যেমন ধরো হচ্ছে কি কেমিক্যালের ব্যবসা খুব রমরমা, ইন ফিউচার এমন একটা টাইম চলে আসবে কেমিক্যালের ইউজ একদমই কমে যাবে। লাইক আমাদের এই যে তোমার এই লেজারের দিয়ে পিপির ইউজ একেবারে বন্ধ, ওজোন দিয়ে ব্লিচিং এর ইউজ একেবারে বন্ধ। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে তোমাদেরকে যাইতে হবে, এবং নতুন নতুন টেকনোলজি বুঝতে হইলে তোমার ভাই বেসিকটা খুব ভালো থাকতে হবে। আজকে লাইক্রা ব্রেকেজ হচ্ছে, একটা ডেনিম গার্মেন্টসে লাইক্রা ব্রেকেজ হচ্ছে। লাইক্রা ব্রেকেজটা কি? লাইক্রা ব্রেকেজটা হচ্ছে ওয়েট প্রসেসিং এর জন্য লাইক্রা যে ইয়ার্নটা থাকে সেটা ফেটে যায়,
বা ছিঁড়ে যায়, এটার জন্য সেখানে একটু সিম পাকারিং লাগে, একটুখানি কুচকে থাকে, যেটা কিনা অ্যাকসেপ্টেড না। লাইক্রা ব্রেকেজ কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কিন্তু কথা বলি না। আজকে যদি তোমরা ইন্ডাস্ট্রিতে যাও, ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই কিন্তু তোমাকে প্রবলেম জানাবে, কার কাঁধে প্রবলেম সেই তার কাঁধে। এমনও হাজার হাজার এক্সাম্পল আছে, সে নিজে দোষী না, কিন্তু সে উত্তর দিতে জানে না বলে সে তার সম্পূর্ণ দোষ তার নিজের কাঁধে আছে। আবার এমনও হাজার হাজার এক্সাম্পল আছে আমার দোষ, আমি এমনভাবে করে প্রেজেন্টেশন দিছি, দোষটা আমার না, দোষটা আমি আমার ব্যাক চেনের ঘাড়ে আমি দিয়ে দিয়েছি। সো এই ধরনের ট্রিক্সগুলা অ্যাপ্লাই করতে গেলেও আমাকে ভাই বেসিকটা জানতে হবে। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে যে স্পিনিং জানবে না এমন যেন না হয়। এস টুইস্টেড ইয়ার্ন কোথায় ব্যবহার হয় আর জেড টুইস্টেড ইয়ার্ন কোথায় ব্যবহার হয় এগুলো তোমাকে জানতে হবে। কোথায় আমি 70 ডেনিয়ারের স্পান্ডেক্স ব্যবহার করব, কোথায় 40 ডেনিয়ার, কোথায় 20 ডেনিয়ার, এটা আমাকে জানতে হবে। তো এগুলো অনেক কিছুই আমাদেরকে জেনে বুঝে আমাদেরকে এই ফিল্ডে চলতে হবে। আমি আশা করি তোমরা সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবা। আর আমাদের কর্পোরেট বিহেভিয়ার এবং সিভি রাইটিং নিয়ে, ঠিক সিভি রাইটিং বলবো না, জাস্ট কর্পোরেট বিহেভিয়ারই বলবো, কারণ আমরা আমার জব এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে প্রায় কত 15 বছর রানিং। আমার 15 বছর রানিং, আমাদের 15 বছর রানিংয়ের মধ্যে অনেক ধরনের অনেক কমপ্লেন পেয়েছি। তো এরকম টুকটাক দুই একটা প্রবলেম এবং তার সলিউশন তোমরা যাতে এগুলো না করো সেগুলা নিয়ে বলার জন্য আসতেছে। একটু ডিফারেন্ট টপিক্সে গেলাম, ট্রেনিংয়ের বাইরের টপিক্সে গেলাম। এগুলা নিয়ে বলার জন্য আসতেছে AKH এর রূপম চৌধুরী আসতেছে 11 ব্যাচের, ও AKH এর AGM মার্চেন্ডাইজিং হিসেবে আছে। ওর একটা মজার জিনিস বলি, আমি কোর্সে চাকরি করতাম, ও তখন এপিলিয়নে ইন্টার্নি করত। এপিলিয়নের ইন্টার্নি শেষে ও AKH এ চাকরি পাইল। সেই যে AKH এ চাকরিতে ঢুকলো আজ পর্যন্ত বাইর হয় নাই। তার মানে তুমি চিন্তা করো যে ওর পারফরমেন্সটা কতটা সুন্দর, ওর মালিক ওকে বের হতে দিচ্ছে না। ও একজন অফিসার হিসেবে জয়েন করে আজকে সে AGM, তার মানে কি তার অবশ্যই প্রমোশন গ্রোথ আছে। সো কোম্পানিতে শুধু যে জব সুইচ করলে স্যালারি বাড়ে, ইট ইজ নট আ ফ্যাক্ট, এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, তো ওর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং আমাদের অ্যালামনাইদের কর্পোরেট বিহেভিয়ার সম্বন্ধে কিছু জিনিস নিয়ে আলোচনা করবে। ফাহিম ভাই তো আমার নাম আসলে বলে দিচ্ছে, তাই আবার বললাম না। আমার নাম রূপম, আবার বললাম সরি। আমি রূপম আলিম, আমি 11 ব্যাচের। আমি AKH এ আছি 2009 অক্টোবরের 1 তারিখ থেকে, এখনও আছি। তো ফাহিম ভাই আমাকে মূলত স্টেজে তুলছে দুইটা কারণে। একটা কারণ হলো ফাহিম ভাইয়ের ধারণা ফাহিম ভাইয়ের এই সেমিনারটা খুবই বোরিং হয়ে গেছে, লোকজন ঝিমাইতেছে, আর ফাহিম ভাইয়ের যে সার্টিফিকেটগুলো তোমাদেরকে দিবে সেই সার্টিফিকেটগুলো এখনো গুছানো হয় নাই। ওইটা একটু ডিলে করার জন্য ফাহিম ভাই প্যাচারগুলো পারছে। এখানে তাজুল ভাই বা তাজুল স্যার চলে আসছে, না তো আরও কিছু আনঅফিসিয়াল কথা বলতাম, ভয়ে বলতেছি না তাজুল ভাই। তো ফাহিম ভাই যেটা বললো কর্পোরেট বিহেভিয়ার, আমি ওইদিকে যাব না। আমি তোমাদের ছোট্ট দু একটা কথা বলি ভাইয়া। যে জিনিসটা আমরা এখন পোলাপান, বাংলা ভাষায় বলতেছি, হ্যাঁ, পোলাপানকে চাকরি দিতে যে ফেস করতেছি সেটা বলি। আমাদের কাছে প্রত্যেক মাসেই হিউজ অ্যামাউন্ট অফ সিভি আসে আহসানুল্লাহ। আমরা অস্টার হয়ে সিভিগুলোকে অ্যাকুমুলেট করি, এবং সেটা যদি আমি বলি প্রত্যেক সেমিস্টারে আমাদের কাছে মানে এন্ট্রি লেভেলের জব, মিড লেভেলের জব, উপরের লেভেলের জব সব মিলে 200-300 সিভি জমা হয়। আগে যেটা ছিল যে জবগুলা আমাদের হাতে ছিল, টু বি অনেস্ট, মানে আমার আসিফকে পছন্দ, আসিফরে আমি আমার সাথে নিয়ে নিলাম, যেমনি ইচ্ছা সেমনে, কোম্পানির ভূগোল বুঝে। এখন দিন চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক অনলাইন পোর্টাল আসছে,
অনলাইন পোর্টালে সিভি জমা হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তারপর নিচ্ছে। এবং তোমরা মন খারাপ করো না, আমরা রিসেন্টলি দেখতেছি গত 1-2 বছরের মধ্যে আহসানুল্লাহ পারফরমেন্স আগের থেকে ডিগ্রেড করছে ইন টার্মস অফ এন্ট্রি লেভেল জব। আমরা আগে যেখানে খুব আরামসে নিতে পারতাম সেটা আমরা এখন নিতে পারতেছি না। রিসেন্টলি আমি বলি, আমি যখন আহসানুল্লাহ থেকে পাশ করে একেইচে জয়েন করছি, আমাদের এখানে মার্চেন্ডাইজিংয়ে আমরাই ফার্স্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা 2 জন ছিলাম। এখন সেখানে আহসানুল্লাহ 16 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের সাথে কাজ করে আমাদের ভার্সিটির। টোটাল 32 জনের মধ্যে 16 জন। কিন্তু লাস্ট 6 মাসে আমি 4 জনকে অ্যাপয়েন্ট করছি আমার টিমে, 1 জন আহসানুল্লাহ না, 2 জন সাউথ ইস্ট, 2 জন প্রাইম এশিয়া। এটা কেন আমি একটু বলি। তোমরা হয়তো তাদুল স্যার রাগ করেন না, তোমরা হয়তো গ্রেড তোলার জন্য কষ্ট করতেছো বা সিজিপিএ ভালো পাওয়ার জন্য কষ্ট করতেছো, কিন্তু জবে ঢুকার জন্য যে মিনিমাম নলেজটুক জানা দরকার, একটা ইন্টারভিউতে যেগুলো আসবে সেগুলোতে তোমরা কাজ করতেছো না। যে যখন ইন্টারভিউতে যাবে এই সার্টেন 2-1টা জিনিস জিজ্ঞেস করবেই, ওইগুলো নিয়ে তোমরা ডিসকাস করতেছো না, বা তোমরা তোমাদের সিনিয়রদের সাথে ওইভাবে তো কোয়ারি করতেছো না, যেটা আমরা করতাম। আমি হয়তো এক জায়গায় ইন্টারভিউতে যাবো, ওইখানে যে আছে বা ওই পদে যে চাকরি করে অন্য কোথাও, তাকে জিজ্ঞেস করতাম, ভাই কি জিজ্ঞেস করে, ভাই কি আসবে, ভাই আমি তো মার্চেন্টে যাবো, মার্চেন্টে কিছু পারি না, কি জিজ্ঞেস করবে। তোমরা এগুলো কনসাল্ট কম করতেছো না। তো একদম বেসিক জিনিস, একটা মানুষ নিটিংয়ের প্রোডাকশন অফিসার হিসেবে গেছে, সে ইস্টিসলেন বলতে পারতেছে না, এটা কি সম্ভব? সে লিখতে পারতেছে না, আমার কাছে এরকম খাতা আছে। মার্চেন্ডাইজিংয়ে গেছে, ফ্যাব্রিকের একটা বেসিক টি শার্টের কনজামশন করতে পারতেছে না, এটা কি সম্ভব? এগুলো কিন্তু আমরা পাচ্ছি, খুব রেগুলার বেসিস পাচ্ছি। আমরা অস্টার এই জবের ব্যাপারগুলো নিয়ে আমরা 10-12 জন অস্টার হয়ে গত 3-4 বছর ধরে অনেক কষ্ট করতেছি। তোমাদের জানায় রাখি, একটা গর্বের বিষয়, করোনার সময় আমাদের 54 জন ছেলে মেয়ে মিলে চাকরি চলে গেছিল, যাদের স্যালারি 70,000-এর উপরে। আমরা 54 জন ছেলেকে অ্যাফিলিয়েট করতে পারছি বিভিন্ন জায়গায় থ্রু অস্টা। হয়তো সে 1,20,000 টাকা স্যালারি পাইতো, তাকে আমি 1,20,000 টাকা পারি নাই, কিন্তু আমার 70-এ পারছি, 75-এ পারছি, কিন্তু তার কিন্তু জীবন বাঁচছে, ও চাকরি নাই 2 মাস 3 মাস 4 মাস। ইভেন আমার ফ্যাক্টরিতে এরকম 2 জন আছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে জবে যাওয়ার আগে মেন্টালিটি ঠিক করে, যে হ্যাঁ আমি মার্চেন্ডাইজিংয়ে জব করব, আমি আমার মেজর ডাইং হোক বা স্পিনিং হোক, আমি মার্চেন্ডাইজিং ঠিক করছি। মার্চেন্ডাইজিংয়ে গেলে আমার এই জিনিস জিজ্ঞেস করতে পারে ভাই, আমি সেগুলো প্রিপারেশন নিয়ে যাব অ্যাট এনি হাউ। তোমরা যদি চাও, অস্টার ফাইম ভাইরা আছে, সবাই আমরা এখানে আসি, তোমরা যদি চাও থ্রু তাদুল স্যাররা আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদেরকে গাইড করব যে এই ইন্টারভিউ, ভাই আমার এই ইন্টারভিউ আছে, হাউ টু প্রিপেয়ার মাইসেলফ, আমরা তোমাদেরকে গাইড করব। কিন্তু একদম আনপ্রিপেয়ার্ড হয়ে ইনস্টিটিউটের নাম নষ্ট করো না। আমি কি বুঝাতে পারছি? তোমার সরি, রাগ করো না, এটা প্র্যাকটিক্যাল সিনারিও বলতেছি। আরেকটা জিনিস আমরা যেটা দেখতেছি সেটা হলো জব সুইচ। সেটা কীরকম আমি বলি, আমার এন্ট্রি লেভেলে আমার স্যালারি ছিল 8,000 টাকা। আমি প্রথম যখন চাকরিতে জয়েন করি আমার স্যালারি ছিল 8,000 টাকা। আমার বাসায় গাড়ি ছিল, গাড়ির ড্রাইভার বেতন ছিল 12,000 টাকা। আমি আমার গাড়ি দিয়ে অফিসে যেতাম, ওটা বলা যাবে না। আর এইটা কিন্তু স্যালারিটা, যেহেতু আমাদের সময় আমার যতটুকু মনে পড়ে, আমাদের সেমিস্টার ফি 8 সেমিস্টার মিলে ছিল 3,43,000। তোমাদের নিশ্চয়ই আরও অনেক বেশি, মেবি ডাবল, আমি ঠিক জানি না। আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ এমন আছে, থাকতে পারে 2-1 জন, যে গ্র্যাজুয়েশন করেই চাল ডাল কিনে বাসার সংসার চালাতে হবে। আমার মনে হয় না এখানে এই অ্যামাউন্ট অফ পিপল খুব বেশি। তাই তোমরা চাকরিতে জয়েন করে তোমাদের কাছে রিকোয়েস্ট যে 2টা বছর 3টা বছর যে স্ট্রিমেই যাও, একটু কষ্ট করে প্রোডাকশন থেকে বুঝো আসলে কি জিনিস, তারপরে জবটা সুইচ করো। 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা উইল নট ম্যাটার আফটার 5 or 6 ইয়ার্স। আমি অ্যাটলিস্ট 15 জনের নাম এখানে বলতে পারবো যাদের স্যালারি এখন 2-3 লাখ টাকার উপরে, ব্যাচ 6 থেকে 15-এর মধ্যে মিনিমাম, আরও বেশি হবে মিনিমাম। এরা সবাই কিন্তু ইনিশিয়ালি অনেক স্ট্রাগল করছে, তোমরা স্ট্রাগলগুলো করো। আমি স্পিনিংয়ে মেজর করে মার্চেন্ডাইজিং বাইং অফিসে 25,000 টাকা স্টার্টিং স্যালারিতে ঢুইকা কোনো লাভ নাই। 5 বছর পরে স্যালারি হবে 70,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা, আর উঠতে পারবা না যদি তোমার বেসিক না থাকে, তোমার প্রোডাকশনে এক্সপিরিয়েন্স না থাকে। দয়া করে ফ্যাক্টরি লেভেলে এন্ট্রি করে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে তারপরে জবের জন্য ট্রাই করো। আরেকটা ব্যাপার হলো জব সুইচ। ফাইমে যেটা বলে গেল যে জাম্প করলেই স্যালারি বাড়ে, এটা ঠিক না। এটা আসলে ঠিক,
জাম করলে স্যালারি বাড়ে, কিন্তু জাম করার ক্যাপাবিলিটা প্রথমে 3-4 বছরে গ্যাদার করে তারপর জাম করা শুরু করো। আন্দাজে লাভ দিলে একসময় পড়ে যাবা, দাঁড়া থাকতে পারবা না। প্রথম 3-4 বছর কষ্ট করতে হবে, বেতন পাও না পাও, কাজ শিখতে হবে বাংলায় সেটা, না হলে সাস্টেন করার উপায় নাই। এখানে যারা আছে সবাই তো মনে হয় 4-1-4-2 না? কারা কারা মার্চেন্ডিংয়ে জব করতে চাও? কারণ কি, কারণ কি মার্চেন্ডিংয়ে জব করতে চাও কেন? একজন বলো তো। কারণ কি একজন বলো তো, একজন দাঁড়ায় বলো। এই সার্টিফিকেট এখনো রেডি হয়নি, আরো 10-15 মিনিট সময় আছে। ও আচ্ছা রেডি, আচ্ছা কে দেখি, কে একজন বলো দাঁড়ায়। আলগা ইনকাম সব জায়গায় আছে, স্টোর ম্যানেজারেরও আছে, ক্লিনারেরও আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঢাকার ভিতরে থাকতে চাই ভাই, তাই কি কি? ঢাকার ভিতরে থাকতে চাওয়ার জন্য। ঢাকার ভিতরে মানে তুমি বাইং অফিস রিলেটেড জব করতে চাও? মানে ঢাকার ভিতরে ফ্যাক্টরি পেলা কই? ফ্যাক্টরি না তো ভাই, তাহলে এই যে মার্চেন্ডাইজিং এর জবের কথা বলছেন না? হ্যাঁ মার্চেন্ট তো ফ্যাক্টরি, আমি তো ফ্যাক্টরিতে চাকরি করি। আমার অফিস তো সাভার, আমার বাসা রামপুর, আমি 13 বছর ধরে সাভার যাই। প্রতিদিন স্যার? প্রতিদিন যাই, হ্যাঁ। অফিস কি একদিন পর দিব না বেটা? টাকা কি মাগ না? আরে ঠিক আছে ভাই। হ্যাঁ, তুমি ঢাকায় থাকতে চাও তাই তাই মার্চেন্ট করতে চাও, তাহলে কষ্ট করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছো কেন? বিবিএমবিএ করতা। ভুল হয়ে গেছে। ওর তো ভুল হয়ে গেছে, ওরটা শুনে লাভ নাই। রিয়েলি কেন করতে চাই এরকম একজন শুনি, কেন মার্চেন্ট কেন করতে চায়? ঢাকায় থাকাটা লেম এক্সকিউজ, এটা হইতে পারে না। কেন মার্চেন্ট করতে চায় কেন? বলো ভাই বলো, লজ্জা পাওয়ার কিছু নাই। ম্যাম মার্চেন্ডাইজিং এ থাকার ইচ্ছাটা হচ্ছে, শুনি না, শুনি না, মাইক দিয়ে বলো। এইরকম থ্যাথ্যারাইমি করলে মার্চেন্ডাইজিং পিছন দিয়ে দিবে লোকজন বেড়া। মার্চেন্ডাইজিং দিতে হলে গলার জোর থাকতে হয়, থ্যাথ্যার করলে হবে না। জোরে বলো, এই মার্চেন্ডাইজিং হবে কেমনে বেড়া? জোরে কথা বলো। ভাই কম কষ্টে টাকা পয়সা কমামো। কি কম কষ্টে টাকা পয়সা বেশি কমামো। কম কষ্টে তাহলে চিন্তাই করো, ডাকাতি করো, মার্চেন্ডিং করবা কে? মার্চেন্ডিং ডাকাতি নাকি বেড়া? কম খরচে টাকা পয়সা মানে? শোনো, তোমাকে এসির নিচে কাজ করতে মার্চেন্ডাইজিং এর কষ্ট কম, তোমার এটা মনে হয়? ফিজিক্যাল কাজটা তো কম পড়বে। হ্যাঁ, ফিজিক্যাল কাজ কম। জি তোমার কি শারীরিক সমস্যা আছে? না ভাই, জানতাম আজকে। বুঝলাম না, বলাবান কি কয়? তোমার কি ফিজিক্যাল সমস্যা আছে কি? শারীরিক কষ্ট হলে সমস্যা কি? ভাই তোমার বয়স কত? তোমার বয়স কত? 22 বয়স কত? ভাই 22 22 বয়সে বেটা ফিজিক্যাল কষ্ট কি হইব? ভাই ফ্যাক্টরিতে টেম্পারেচার বেশি। হ্যাঁ, ফ্যাক্টরিতে টেম্পারেচার বেশি। ফ্যাক্টরিতে টেম্পারেচার বেশি, জি ভাই। আর মার্চেন্টের টেম্পারেচার কম। এসির নিচে থাকবো ভাই। হ্যাঁ, এসির নিচে। লেম এক্সকিউজ, তোমার মার্চেন্টের চাকরি জীবনে হবে না। শোনো ভাই, মার্চেন্ডাইজিং এর কাজ হইলো, টু বি অনেস্ট, মানে রেসপেক্ট টু দ্য মার্চেন্ডাইজার্স, কাইন্ড অফ এ ক্লেরিক্যাল পিওনের কাজ। আমি তোমাদের বললাম, আমার 13 বছর চাকরি অনুযায়ী আমার যেটা মনে হয়েছে, তুমি যদি ফ্যাক্টরি লেভেলে কোর প্রোডাকশন ফলো আপ না করো, মার্চেন্ডাইজিং একটা ক্লেরিক্যাল জব বাংলা ভাষায়। আমার এখানে এখনো আমার ডিপার্টমেন্টে 17 জন লোক আছে যারা মার্চেন্ডাইজার, যারা নন টেক, ইসলামিক ইতিহাসে মাস্টার্স করছে, ম্যানেজার। বসো ভাই, বসো বসো। মার্চেন্ডাইজিং কখনোই একটা লুক্রেটিভ জব একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাছে হইতে পারে না। আমি মার্চেন্ডাইজিং কেন করছি? আমি ফার্স্টে ওয়েট চাইছি, মুস্তাফিজ স্যার করছি তুই বাইর, ওয়েট পাই নাই। ফ্যাব্রিকে গেছি, রুহুল আমিন স্যার বলে তোমার দ্বারা হবে না, একদমই পারি নাই। বড়াল স্যার বলছে তুই আমার কাছে আয়। এরপর যা আমি মার্চেন্ডাইজার হয়েছি, উপায় ছিল না তাই। আমি আবারও ভাই তোমাদের আবার এতক্ষণ যে পেঁচাল পারলাম, এক কথাতে আসলাম। প্রথম কাজ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখা, সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো বোঝা, এরপরে সেই অ্যাপ্লিকেশনগুলো মাথায় ঢুকানো, তারপরে ঠিক করা আমি লাইফে কি হতে চাই। মার্চেন্ডাইজিং কখনোই একটা বেস্ট অপশন হইতে পারে না, আমি আবারও বলতেছি, ফর বিং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তুমি হইতে পারো কখন, আমি আমার লাইফে যে 13 বছর নষ্ট করছি এগেইছে, প্রথম 3 বছর কিন্তু আমি প্রোডাকশনে ছিলাম, আমি গার্মেন্টসের কিউএর কাজ করছি, আমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমি ডাইংয়ের সুপারভাইজারের কাজ করছি, আমি স্টোরে কাজ করছি, আমি সুইংয়ে কাজ করছি, আমি স্যাম্পলে প্যাটার্নে কাজ করছি, তারপর যে আমি মার্চেন্ডাইজিংয়ে গেছি। মার্চেন্ডিং যাওয়া মানে এই না যে আমি এসি রুমে বসে থাকবো, কস্টিং আসবে, কস্টিং দিব, টাকা পাবো বাংলা হিসাব, এত সোজা না। ডাইংয়ের একটা ব্যাচ রিপ্রসেস হলে ডাইংয়ের হেডরে ডাইকা মালিক চিল্লায় না, কিন্তু তুমি শর্ট শিপমেন্ট দেবা 5 পিস, তোমার 1 মাসের স্যালারি বন্ধ যাবে। মার্চেন্ডাইজিং ইজ নট এ ইজি জব। আর এটা যাদের মেন্টাল স্ট্রেস নেয়ার ক্ষমতা আছে তাদেরই মার্চেন্ডিং যাওয়া উচিত। আর তুমি যদি এসি রুমে বসে থাইকা কাজ করতে চাও, তাহলে তোমার হায়েস্ট স্যালারি রেঞ্জ অনেকদিন কুতাকুতি করার পরে 70-80 হাজার টাকা, এর বেশি উঠবে না। সোজা বাংলায় কথা, মার্চেন্ডাইজিং হওয়া এত ইজি না, আরও কষ্ট করে তারপর হওয়া উচিত। আর আরেকটা কথা বলে রাখি, শিওর সার্টিফিকেট রেডিও নেই? আচ্ছা, আসসালামু আলাইকুম। অনসলাম ভাই, আমি মার্চেন্ডাইজিং করতে চাচ্ছি, হচ্ছে একটা প্রোডাকশন ফুল কাজ করতে চাইতেছি, মানে বায়ার থেকে অর্ডারটা নেওয়া থেকে শিপমেন্ট পর্যন্ত একটা কাজ করা, কমপ্লিট কাজটা আমি সবগুলা ফ্লোর দেখবো, লিড করব। যারা 10-15 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে বলবো যে আপনি কি কাজ করেন, শ্যাট মিলাইতে পারেন না মিয়া, তাইলে কি আমার হচ্ছে গিয়ে আমার পূর্ণাঙ্গ কাজটা আমি করতে পারতেছি, পিস অফ ওয়ার্ক, মানে আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন হবে যে আমি ফুল কাজটা লিড দিয়ে কাজটা অর্ডার থেকে শিপমেন্ট করতে পারছি। এই স্যাটিসফ্যাকশনের জন্য আমি মার্চেন্ডাইজিং করতে চাই। শাবাশ, তোমার সিভিটা দিও আমাকে। হ্যাঁ, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। যদি মার্চেন্ডাইজিং কেউ হইতে চায় তাহলে কিন্তু ওই যে ও বললো না যে ইরে বলবে যে সেই শেড মিলাতে পারেন না মিয়া, কি করেন, ওটা করলে ডাইংয়ের লোক গালি দিবে, বলে এই বেটা এই কালারের থেকে ভালো শেড হয়, এইটা যাতে না বলতে পারে এই কারণে তোমার আগে ডাইং সম্বন্ধে জানতে হবে। ডাইংয়ের শেড সম্বন্ধে কোনটা কীরকম শেড হবে কোনটা হবে না সেটা জানতে হবে। আচ্ছা, ওদিকে না যাই, আর একটু যেটা বলি, চাকরির কথা বলি ভাইয়া। চাকরির বাজারে মার্চেন্ডাইজারদের চাকরি এখন সবচেয়ে খারাপ, চাকরির বাজার মার্চেন্ডাইজার সবচেয়ে খারাপ। এই কারণে বলতেছি, স্কোপ কমে গেছে, চাকরি কমে গেছে। তুমি যদি বলো, আইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুব কম, যেই কয়জন আইতে, গার্মেন্টস কথা বলতেছি, যেই কয়জন আইতে গেছে সবাই খুব ভালো পজিশন আছে। তোমাদের যাদের মেজর অ্যাপারেল, তোমরা আইর প্রতি কনসেন্ট্রেট করো। আমি আবারও বলতেছি, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের আহসানুল্লাহ এমপির পোলাপান যাচ্ছে, তোমরা যেতে পারতেছো না। এমপির পোলাপান কিন্তু ঠিকই আইতে যাচ্ছে। কোর্সের কথা বললো রূপু, কোর্সের কিন্তু নতুন যে 10-12 জন ঢুকছে সবাই আহসানুল্লাহর এমপির, আহসানুল্লাহর এমপি, নট টেক্সটাইল। আমি আবার বললাম, কারণ ওরা কিন্তু আইতে ঢুকতেছে, তোমরা কিন্তু আইটা ছেড়ে দিছো। আজকে ওয়াশিংয়ের উপরে, ওয়াশিংয়ে কয়জন বড় ভাই আছে আমাদের? খুবই কম, কারণ তোমরা যাচ্ছ না। ওই কয়দিন আগে মামুন ভাই বললো, মামুন ভাই 4 জনকে নিছে আমাদের এখান থেকে নতুন বের হওয়ার পরে, একজনও 2 মাস স্টে করে নাই। মার্চেন্ডাইজিংয়ে জব পাইছে, বাইং অফিসে গেছে গা, লাভ নাই। অল্টারনেটিভ অপশনগুলোয় যাও, অল্টারনেটিভ স্ট্রিমগুলোয় যাও, এইটা হাই টাইম, এইটা হাই টাইম। তোমরা ওয়াশিংয়ে যাও, তোমরা আইতে যাও। তোমরা কি জানো যে এখন পুমার সাস্টেনেবিলিটি হেড আমাদের 14 ব্যাচের একটা ছেলে সোহান, আমাদের ঢাকার সোহান কিন্তু 14 ব্যাচের ফার্স্ট বয় ছিল, এবং ওর সিজিপিএর আশেপাশে কারো সিজিপিএ নাই। ও কিছুদিন ডাইংয়ে চাকরি করে ও সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছে, হিগ ইন্ডেক্স নিয়ে কাজ করছে, কেমিক্যাল ইনভেন্টরি নিয়ে কাজ করছে। সে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বাইং অফিসের সাস্টেনেবিলিটি ম্যানেজার। জাস্ট ইমাজিন, এই জায়গাগুলোর অপশন অনেক বেশি। সাস্টেনেবিলিটি নিয়ে কাজ শিখো, ওয়াশিং নিয়ে শিখো। ইভেন আমাদের ডাইংয়েও লোকজন নাই, তুমি যদি খুঁজো ডাইংয়ের প্রোডাকশনে আমাদের লোক নাই বললেই চলে। মার্চেন্ডাইজিংয়ের অভাব নাই, ডাইংয়ে কিন্তু লোক নাই। আমার এখানে 16 জন আহসানুল্লাহ গ্র্যাজুয়েট, সবগুলো মার্চেন্ডাইজিং, একটাও না আছে ডাইংয়ে সব বুটেক্স। আইতে সব বিআইএফটি, আহসানুল্লাহ কেউ নাই, সিভি চাইলেও দেয় না। এই জায়গাগুলো ভাইয়ারা ঢুকো, একটু কনসেন্ট্রেট করো। লাইফ অনেক টাফ ফর এ সিঙ্গেল স্ট্রিম লাইক মার্চেন্ডাইজিং। তোমরা বিভিন্ন অপশনগুলো ট্রাই করো, ট্রাই করলে তোমাদের লাইফে ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আর আমরা একটা জিনিস অ্যাসিওর করতে চাই, বিং এ মেম্বার অফ অস্টা, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের যখন যা লাগবে সেটা মেন্টাল অ্যাডভাইস হোক, শুধু এক্সপেক্ট করো না যে আমরা তোমাদের জব দিব। আমরা কিন্তু জব সোর্সিং কোম্পানি না, আমরা তোমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন।
আমরা তোমাদের অপরচুনিটি দিতে পারবো, জব দিতে পারবো না, এই আশাটা আমাদের কাছে করো না, মিথ্যা আশাটা আমরা তোমাদেরকে আবারও বলতেছি। কিন্তু তোমাদের অন্য যে কোনো হেল্প, যে কোনো ক্যারিয়ার অ্যাডভাইস, যে কোনো কাউন্সিলিং, যে কোনো কিছু আমাদের কাছে আইসো, আমরা চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। এইটুকুই বললাম। সার্টিফিকেট রেডি হয়ে গেছে, নিয়ে যাও। বাই। কথাগুলো জীবন থেকে নেওয়া রূপমের, এবং এখানে যত অ্যালামনাই আছে তাদের সবারই এরকম ছোট ছোট কিছু এক্সাম্পল আছে। সো লাইফ ইজ নট ইজি। আমরা আজকে যে জায়গায় আছি আমরা সবাই স্ট্রাগল করে আসছি। এনিওয়ে, এখন আমাদের এখানে বক্তব্য রাখতে আসবেন, ট্রেনিং পার্টটা করতে আসবে হুসনে মুবারক আমির ফ্রম 13 ব্যাচ। আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। সকালে একবার আপনাদের সাথে কথা হয়েছে। আসলে আমরা আজকে কেন আসছি এখানে, কেন জিনিসটা মনে হয় ক্লিয়ার না। আমরা কিন্তু জব দিতে আসিনি, রাইট? অপরচুনিটি শেয়ার করার জন্য এসেছি। আমাদের টেক্সটাইলের অনেকগুলো সেক্টর, সবাই শুধু স্যাচুরেটেড সেক্টরের দিকে যেতে চায়। মার্চেন্ডাইজিং, নিটিং, ওভেন, ওয়াশিং, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে ওয়াশিং একটা সেক্টর, এই জায়গাটা এখনও স্যাচুরেটেড না। স্পেশালি আসনলার স্টুডেন্ট খুবই কম। এই জন্য আশা যে আসনলার যারা স্টুডেন্ট আছো তোমরা ওয়াশিং জগৎটাকে একটু চেনো। আমরা আসলে এত ক্রিটিক্যাল করতে চাই নাই, সকাল থেকে আমরা অনেক ডিটেলস বলে আসছি, ওয়াশিং শেখানোর জন্য আসি নাই, ঠিক আছে? ওয়াশিংটা অনেক মজার একটা চ্যাপ্টার থ্রু টেক্সটাইল, এটা বলার জন্য আসছি। তো এই ওয়াশিংয়ের আমাদের অনেক সিনিয়ররা, একটু আগে রূপু ভাই কথা বলে গেল, রূপম ভাই আসলে অনেক কথাই তার সাথে আমার মিলে গেছে। সবাই অনেক লুক্রেটিভ জব করতে চাও। রূপু ভাই যে কথাগুলো বললেন যে প্রথম দিকে চাকরিটা অনেক কষ্টের হয়, হ্যাঁ, তোমাদের এখন সবারই হাত খরচ মিনিমাম পার মান্থ 8-10 হাজার টাকা, আরও বেশি হবে হয়তো বা মিনিমাম। আসলে জবে যখন ঢুকবা তখন কিন্তু এই টাকাটাই তোমরা পাবা, 15-20 হাজার টাকা, এর বেশি না। বাট এটা যদি মনে করে জবে ঢুকো যে আমি উইদিন 2 ইয়ার্স 50,000, 60,000, 1 লাখ টাকা মতো একটা অ্যামাউন্টে চলে যাব, দ্যাটস রং। তো যাই হোক, ওয়াশিং জগৎটা আসলে খুব বেশি বড় না, বাংলাদেশে খুব ছোট একটা জায়গা, বাট এটার গ্রোথ অনেক ভালো। এই ওয়াশিংয়ের ডেনিম, আমরা সবাই আজকে ওয়াশের গার্মেন্টস পরে আসছি, ম্যাক্সিমাম বটমস হয় ডেনিম না ওভেন, ম্যাক্সিমামই ওয়াশিং থেকে আসে। তো এই ওয়াশিংয়ে একটা পার্ট হচ্ছে গার্মেন্ট ডাই। হ্যাঁ, ডেনিম প্যান্ট কখনোই ওয়াশ করার পরে তৈরি হয় না, আগে প্যান্ট গার্মেন্টস তৈরি হয়, তারপরে ওয়াশ হয়, দেন এটার ভ্যালু অ্যাডেড হতে থাকে। আর গার্মেন্ট ডাই ঠিক সেরকমই একটা পার্ট, এটাও সুইং হওয়ার পরেই এটার ভ্যালু অ্যাডেড হতে থাকে। খুব মজার কিছু জিনিস, আমি বললে স্লাইড চেঞ্জ করবেন, তার আগে নয়, ঠিক আছে? এখন ঠিক আছে, সেকেন্ড স্লাইডে যান, নো প্রবলেম। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট দেখাচ্ছে, গার্মেন্ট ডাইং, পারপোজ গার্মেন্ট ডাইং, বিভিন্ন ওয়াশ। সেকেন্ড, তারপরেরটা, নেক্সট স্লাইড। গার্মেন্ট ডাইং কেন করি আমরা? বেসিক্যালি গার্মেন্ট ডাইং কি হয়? গার্মেন্ট ডাইতে কুইকার ফ্যাশন চেঞ্জ, রিডাকশন অফ ফাইনাল কস্ট প্রোডাকশন অ্যান্ড বেটার অ্যাস্থেটিক্স অফ ডাইড গার্মেন্টস। বেসিক মডেলস হচ্ছে এই গার্মেন্টসগুলো, যেটা বললাম আগেই সেলাই করা থাকে, এরপর চাইলে আমরা সেটাকে বিভিন্ন কালার করতে পারি, আর ডিপেন্ড অন দ্য ওয়াশ ভ্যারিয়েশন অনেক বেশি। নেক্সট, গার্মেন্ট ডাইংয়ের কিছু পারপোজ থাকে। শর্ট পাইপলাইন নেসেসারি ফর কুইক রেসপন্স, রিডিউস লসেস ফ্রম ডাইড ফ্যাব্রিক ওয়েস্ট। এটা একটা সাবজেক্ট, একটু বুঝতে হবে, হ্যাঁ, বুঝলে মজা লাগবে, মনে হবে যে হ্যাঁ কাজ করতে আসি, আদারওয়াইজ না। যখন আমরা একটা ফেব্রিক ডাই করব,
যখন মার্কার প্ল্যানিং করা হয় অনেক ফেব্রিক ওয়েস্টেজ হয় মার্কার প্ল্যানিংয়ের বাইরে, তো ওয়েস্টেজ পার্টগুলোতে কি হয়, ফেব্রিকের ডাইং হয়ে যায়, তো কস্ট বেশি পড়ে যাচ্ছে। বাট যখন আমরা একটা সাদা ফ্যাব্রিক সুইং করব সেখানে কেমিক্যালস ডাইস এগুলো লাগতেছে না, তো ওয়েস্টেজটা কম হচ্ছে। শিঙ্কেজ একটা বিশাল ব্যাপার থাকে এখানে। দেন এনার্জি, ওয়াটার, লেবার কস্ট এগুলো তো আসলে এখন সাস্টেনেবল সব কিছু চলে আসছে, যার কারণে সব কিছুতেই অনেক কনজামশন চলে আসছে কম। আর অ্যাবিলিটি টু প্রডিউস স্মলার ব্যাচেস, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। দেখা যাচ্ছে সব বায়ার, সব কাস্টমার বিগ ভলিউম চায় না, শর্ট কোয়ান্টিটি চায়, সেক্ষেত্রে গার্মেন্ট ডাইটা পারফেক্ট একটা জায়গা। নেক্সট, আমরা বাজারে যাই এই ধরনের গার্মেন্টস দেখতে পাই না এখন, এটা তো শর্টস, আমাদের কান্ট্রিতে এগুলো নাই। বাট এই যে লুকিংটা অ্যাট ভিন্টেজ ওয়াশ লাইক ডেনিম, অনেকে এটাকে ডেনিমও বলে থাকে। হ্যালো, পিছন দিকে আমরা কি শুনছি? একটু মনোযোগ দেই, ভালো লাগবে। এই গার্মেন্টসটা দেখে কি মনে হচ্ছে? ওয়াশ করা একটা গার্মেন্টস, পুরানো গার্মেন্টস, রাইট? তো এই গার্মেন্টসটা একদমই নতুন, বাট লুকটা করা হয়েছে ওল্ড। এটা একটা ফ্যাশন, এটা একটা ট্রেন্ড। দিস কাইন্ড অফ ডাইস, আমরা আসলে বেসিক ডাইস তো আমরা যারা ওয়েট প্রসেস তারা ডাইস নিয়ে পড়াশোনা করতেছি, রিঅ্যাক্টিভ ডাই, ডিসচার্জ ডাই, সালফার ডাই, ডিফারেন্ট কাইন্ড অফ ডাইস। বাট এটা অ্যাকচুয়ালি এক ধরনের মেটাল কমপ্লেক্স ডাইস, ক্যাটায়নিক ডাইস, ইউজ করলে এরকম ইফেক্ট আসে উইথ এনজাইম ইফেক্ট। নেক্সট, এটা দেখে কি মনে হচ্ছে? কালার উঠে গেছে না? আচ্ছা, ডেনিমের আমাদের যে সিনিয়র যারা কথা বলেছিল যে অ্যাসিড ওয়াশ, র্যান্ডম ওয়াশ, এই টাইপের ওয়াশ, এটা একটা গার্মেন্ট ডাইয়ের উপরে অ্যাসিড ওয়াশ করা, ভিন্টেজ লুক দিচ্ছে। এটাও গার্মেন্টসের এইজগুলো ছাড়া বাকি সবগুলোতেই কালার উঠে গেছে, এটাকে ওঠানো হয়েছে। এটা একটা র্যান্ডম ওয়াশ বলি, অ্যাসিড ওয়াশ, এই টাইপের ওয়াশ হয়। নেক্সট, আচ্ছা এটা দেখে কেমন মনে হচ্ছে? একটা ফেডেড ইফেক্ট আছে, তাই না? বেসিক্যালি ফেডেড ইফেক্টটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিপিং করে, আর একটা হচ্ছে ডিসচার্জ করে, কালার ডিসচার্জ করার পরে। তো এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো কিন্তু এখন খুব চলতেছে, ইভেন নিটের উপরে, নিটের টি শার্টস, বটমস, সবগুলোতেই। নেক্সট, এটা অ্যাকচুয়ালি একটা ডেনিম গার্মেন্টস, এটা ফার্স্ট ওয়াশ করে অ্যাসিড ওয়াশ করার পরে এটার উপরে ওভারডাই করা। লুকস নাইস না? দেখে তো ভালো লাগতেছে নাকি ভেরিয়েশনগুলো? নেক্সট, আচ্ছা এইটা একটু মডার্ন ভার্সন কুলডাই। এটা এক ধরনের, আসলে কুলডাইটা সাস্টেনেবল একটা ওয়াশের মধ্যে পড়ে, কোনো টেম্পারেচার, লো লিটার রেশিও, অনেক কম লিটার রেশিওতে এগুলো করা যায়। লেফট সাইডের গার্মেন্টসটা একদমই মনে হচ্ছে এমবোজ ইফেক্ট, মনে হচ্ছে প্রিন্ট করা, রাইট আর রং? ব্লু কালার টি শার্টটা, বাট এটা কোনো কিছুই না, এটা গার্মেন্ট ডাই। যখন আপনি এটাকে টাচ করবেন এটা একদম সলিড ফিল পাবেন, বাট ভিজুয়ালি ইটস লুকস লাইক এমবোজ ইফেক্ট, লাইক 3D, লাইক মার্স ইফেক্ট। লেফট সাইডের গ্রিন কালারটা হচ্ছে নর্মাল কুলডাই, আর এটা হচ্ছে 3D কুলডাই, জাস্ট এটা। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে সাস্টেনেবল একটা ওয়াশ, স্টিল নাও প্রোডাকশন এখন পর্যন্ত সব জায়গায় রানিং হয়নি। ফোম ডাইং, আমরা ডাইং তো শুনেছি লিকার রেশিও লাগে, পানি লাগে, এটাতে পানি লাগে না, অনলি ফোমিংয়ের মাধ্যমে আমরা ডাইং করতে পারি। এই গার্মেন্টসটা আমার ফ্যাক্টরিতেই করা উইথ ফোম, অনলি ফোমের মাধ্যমে ডাইং করা, দিস ফোম ডাইং। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে ই ফ্লো, আই মিন নেবুলাইজেশন সিস্টেম। নেবুলাইজ মানে কি? স্টিম নেবুলাইজ করি না আমরা, বা ছোটো বাচ্চাদের নেবুলাইজেশন করতে হয় অনেক সময় মুখে দিয়ে, যেটা স্টিমের মাধ্যমে। তো সাস্টেনেবল ওয়াশের একটা পার্ট হচ্ছে নেবুলাইজেশন করে ডাইং করা, সেটা ই ফ্লোর মাধ্যমে হতে পারে, কোরের মাধ্যমে হতে পারে। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাইক্রো রিঅ্যাক্টিভ ডাইস।
আসুফিক্স মাইক্রো একটা ব্র্যান্ড, ওদের এই ডাইসটা আছে, ভেরি গুড কোয়ালিটিস অফ ডাইস আমরা ইউজ করেছি। এটা আমাদের ওখানে গার্মেন্ট ডাই করা, ভেরি ইভেন, এবং 1:1 লিকার রেশিওতে এই গার্মেন্ট ডাইটা করা। নেক্সট, এগুলো কি? এগুলো তো মনে হয় অনেকেই চিনতে পারবে, স্পেশালি যারা বাটিক টাইডাই করে, রাইট? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই ট্রেন্ডটাও এখন খুব বেশি চলতেছে বাহিরের দেশে, আমাদের দেশে নিট ওভেন ফ্যাক্টরিগুলোতেই। বেসিক্যালি এটা নিট গার্মেন্টসের উপরে হয়, ওভেন গার্মেন্টসগুলোতেও করা হয়। তো এই প্রসেসগুলো একটু ম্যানুয়াল প্রসেস, বাট দে আর ভেরি ফ্যান্সি অ্যান্ড দে আর ভেরি মানে চাহিদা সম্পূর্ণ বলা যায়, এখনকার দিনের ফ্যাশন আপডেটেড। নেক্সট, এটা হচ্ছে গার্মেন্ট ডাই বাট উইথ লেজার, ভ্যালু অ্যাডেড বাই লেজার। আমাদের সাস্টেনেবল একটা পার্ট হচ্ছে লেজার সিস্টেম। সেখানে আমরা যেমন ডেনিমের উপরে কাজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ গার্মেন্ট ডাইয়ের উপরেও কাজ করা যায়। এখানে কোনো প্রিন্টিং নাই, নো প্রিন্ট হিয়ার, অনলি লেজার ওয়ার্ক। এটা গার্মেন্ট ডাই করার পরে একটা কেমিক্যাল ইউজ করে আমরা যখন লেজার ইফেক্ট দিয়েছি তখন 2 টোন, এই যে এখানে ফ্লাওয়ার প্রিন্ট চলে আসছে বটমের উপরে, আর ওটা কিন্তু মনে হচ্ছে যে প্রিন্ট করা, নো, ডিসচার্জ করা এই জায়গাগুলোতে একদম হোয়াইট চলে আসছে। বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে ওয়াশে করা হয়, এই ডেকোরেটিভ লুক্রেটিভ জিনিসগুলো। সেম অ্যাজ ডেনিমের ক্ষেত্রেও আছে, ওয়াশ ইজ ভেরি ইজি। তো কেন আমি এগুলো দেখালাম, এত শর্টে দেখালাম, ডিটেলসে গেলাম না, কারণ হচ্ছে যে সারাদিনই তো এটা নিয়ে আলোচনা করতেছি, সবার মনে হচ্ছে যে এত ক্রিটিক্যাল কেন ওয়াশ, মনে হয় এরকমই মনে হচ্ছে, সবাই খুব বোর হচ্ছিল। আসলে ওয়াশ খুবই ইজি যদি আমরা সেটাকে টেকনিক্যালি নিতে পারি। হ্যাঁ, আমি যখন কাজ শুরু করেছি ডাইংয়ে, আমি কিন্তু একটু পিছনে যাই, বেশি সময় নিব না, 5 মিনিটস। আসলে ভর্তি হওয়ার আগে আমার এক ফ্রেন্ড ভর্তি হয় ট্রিপলিতে। আমার খুব শখ ছিল, মানে ওই ফ্রেন্ডকে দেখে আসলে ভর্তি হব, ট্রিপলিতে ভর্তি হব, চান্স পাইনি, মানে স্কোর হয়নি। তখন তো স্কোর ছিল, এখন মানে যেরকম তখন স্কোরের মাধ্যমে হয়। এনিওয়ে আমার চান্স হলো টেক্সটাইলে। তো টেক্সটাইলে পড়তে পড়তে কিছুই খুঁজে পাই না যে ফাইনালি জব কোথায় করব, কোন ডিপার্টমেন্টে করব। আলটিমেটলি ফোর্থ টুতে এসে যখন মানে ওয়েট প্রসেস মেজর পেলাম, তখন চিন্তা করতাম যে তার মানে তো ডাইং করতে হবে, ওয়েট প্রসেস মেজর মানে তো ডাইংয়ে যেতে হবে, এরকম একটা বিষয়। ওয়াশিং সম্পর্কে আমি তখন কিছু জানতাম না। তা আমার বাবা এক জায়গায়, মানে আমার জবটা আমার বাবার মাধ্যমেই হয়, তো উনি এক জায়গায় পাঠালেন যে ওখানে চাকরি হবে, যাও, চলে যাও। তা আমি একটা ফ্যাক্টরিতে গেলাম, আমার বাবাও জানতেন না, উনি বললেন যে ডাইংয়ে চাকরি করতে হবে। ঠিক আছে, ডাইংয়ে যাব। যেয়ে দেখলাম যে ডাইং তো হয়, কিন্তু ওখানে ডেনিমও হয়, অনেক কিছুই হয়, যেগুলো পড়ে গেছে এগুলো কিছুই হয় না, অন্যরকম জিনিস। কিছু কিছু মিল পেলাম, রিয়েক্টিভ ডাই এই একটা জিনিস মিল পেলাম, সালফার ডাই এটা মিল পেলাম, বাকি কোনো কিছু মিল হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানে যার আন্ডারে যে চাকরি করতে গেলাম, একটা ইনচার্জ সুপারভাইজার, এটা কর, আর আমি টেক্সটাইল পাস করে আসছি, আমার এটা বলতেছে, এটা কেমন, মানে বিষয়টা এরকম, খুব গায়ে লাগতো। শিফটিং করতে হইতো, নাইট শিফট, ডে শিফট। তো যখন আমি নাইট শিফট করতাম, নাইট শিফট করতে যেয়ে তখন আমি কাজ করতাম, মেশিন চালাতাম নিজে থেকেই আর কি। কারণ আমার মনে হয়েছে যে যদি আমি বেসিকটা না জানতে পারি তাহলে উপরে ওঠা যাবে না। আর আমরা এখানে 4 বছরে যা পড়াশোনা করে যাই, এটা প্রথম দিকে কোনো কিছুই ইমপ্লিমেন্ট হবে না, কোনো সেক্টরেই না, সেটা হোক মার্চেন্ডাইজিং, হোক নিটিং, হোক ওভেন, হোক ফ্যাব্রিক। প্রথম যে সময়টা যাবে 2-3 বছর শিখতে হবে ফ্যাক্টরি থেকে, ভালো করে শিখতে হবে, জানতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তারপরে যখন আমার প্রোডাকশন এক্সপিরিয়েন্স হবে, আমি যখন ধাক্কা খাবো, আমার শেপ চেঞ্জ হবে, দেন আমি যেগুলো এই 4 বছর পড়েছি সেখান থেকে অ্যাটাচমেন্ট হবে, আমি তখন মিলাতে পারবো, হ্যাঁ ভার্সিটিতে ওয়েট প্রসেস এটা পড়ছিলাম, এটা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এগুলো আসবে। এমন না যে আমি ওয়েট প্রসেসে এই 4 বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে গিয়ে একদম বস হিসেবে এখানে চলে যাবে, এটা কখনোই সম্ভব না। একটা সুইং টেনশন কি করতে পারে 3 বছর লাগছে সেটা জানার জন্য আমার। সুইংয়ের টেনশন
আমরা যে গার্মেন্টস স্টিচ করি না, এই যে গার্মেন্টস পরে আছি, সুইং ল্যাকড়া কেন যায় এটা জানার জন্য 5 বছর লাগছে, বাট এরপরে আমি ওই সাবজেক্টে বস। এটা হচ্ছে পার্থক্য। তা আমরা এখানে যারা সবাই আছি, যে এই কোশ্চেনগুলো রূপম ভাইকে করলো অনেকেই, আমাদের ছোট ভাইরা তোমরা, যে ভাই আমি এই কারণে জব করতে চাই এই জায়গায় মার্চেন্ডাইজিং, আসলে সবই হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজেশন। আসলে ব্যাপারটা এরকম না, জব সেক্টরটা এরকম না। জব সেক্টরে তোমাকে ডেডিকেটেড হইতে হবে, শুরু থেকে শুরু করতে হবে, সেটা হোক ওয়াশিং, হোক মার্চেন্ডাইজিং, যেখানেই হোক। আর কষ্ট না করে তো টাকা ইনকাম করা যায় না। ওই যে সবার মতোই সবাই 8-10 হাজার টাকাই স্যালারিতেই শুরু করে। এখন তো তোমাদের লাখ ভালো, 20-25 হাজার টাকা শুরু করবা, আমরা কিন্তু এর চেয়েও কমে শুরু করছি। তো তোমাদের প্রতি এই জন্যই কথা, এতগুলো কথা বলা। ওয়াশিং সেক্টরটা এখন অনেক ফাঁকা আছে আসুল্লার জন্য, চাইলেই তোমরা আসতে পারো, শিখতে পারো, উপরে উঠতে পারো, বাট ডেডিকেটেড হইতে হবে। প্রথম 2-3 বছর কষ্ট করতে হবে, বিভিন্ন নন টেকনিক্যাল লোকের আন্ডারে কাজ করতে হবে। আমার ওখানে কয়েকটা এমকিও, আমাদের আসুলারই 4-5 জন এমকিও আই থিঙ্ক গিয়েছিল, তারা এখানে আছে কিনা জানি না। কেউ কি আছো এখানে? আচ্ছা, তো ওরা ভাইবা দিয়ে আসছে, আর এর আগেও 2-1 জন এমকিও নেওয়া হয়েছে। ওরা কিন্তু নন টেক্সটাইল লোকের আন্ডারে কাজ করতেছে, শিখতেছে, বাট একটা সময় পরে ওরাই ওদের বস হিসেবে থাকবে। তো বিষয়টা আসলে আপেক্ষিক বিষয়, 2-3 বছর একটা সময় লাগবে, শুধু এই সময়টা পার করতে হবে তোমাদেরকে, তারপরে তোমরা তোমাদের ক্যালিবারটা শো করার জন্য প্রিপেয়ার করতে পারবা। আদারওয়াইজ তোমাদের প্ল্যাটফর্ম লাগবে, প্ল্যাটফর্ম ছাড়া তো তোমরা কখনো নিজেদেরকে উপস্থাপন করতে পারবা না। আমার কথা কি বোঝাই গেছে? ওয়াশিংয়ে কে কে কাজ করতে চাও? আচ্ছা, সংখ্যা অনেক কম, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, তোমরা যে যে সেক্টরে কাজ করতে চাও না কেন আসুল্লার, সেটা হচ্ছে ওই সেক্টর রিলেটেড যারা আছে তাদের সাথে বসে, তাদের সাথে আলোচনা করে তারপরে জবটা শুরু করবা। বিকজ তুমি যেই সেক্টরে হও না কেন, ফ্যাব্রিক টেক হতে পারো, ওয়াশে হতে পারো, ওয়েট প্রসেসর হতে পারো, তুমি যদি 6 মাস মার্চেন্ডাইজিং, 6 মাস ওয়াশিং, 2 বছর নিটিংয়ে ঘুরলা, আলটিমেটলি 4 বছর নষ্ট। স্টার্ট করার আগে ভিশনটা ক্লিয়ার করে তারপরে স্টার্ট করবা, আশা করি অনেক ভালো ফলাফল পাবা। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন একটুখানি আমাদের ট্রেনিং প্রোগ্রামের জন্য লাস্ট যে আমাদের ট্রেনিং সেশন, সেটা হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটি ইন অ্যাপারেল ওয়াশিং। এটা নিয়ে বলার জন্য আসছে আব্দুর রহমান খান, 9 ব্যাচ, অস্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আচ্ছা, আমি ট্রেনিং প্রোগ্রামে যাওয়ার আগে একটু ক্যারিয়ার কাউন্সেলিং করব আর কি। জাস্ট ট্রেনিং প্রোগ্রামটাতে যাতে আপনাদের অ্যাটেনশন গ্রো আপ হয়। আমি একটু আমার জবের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আসলে ওয়েট প্রসেস বলতে একটা সময় আমরা ডাইংই বুঝতাম, যে আলটিমেটলি ইয়ার্ন ডাইং, ফ্যাব্রিক ডাইং বা নিট ডাইং, হোয়াট এভার, ওভেন ডাইং। কিন্তু গার্মেন্টসে আমরা যে ডাইংটা করি, গার্মেন্টস ডাইং বা ডেনিম ওয়াশ, এটার যে কনসেপ্টটা, এটা বাংলাদেশে আসছে অনেক আগেই, 2005-06 থেকে মোটামুটি ট্রেন্ড চালু হয়েছে, বাট খুব পপুলারিটি পাইছে 10-12 পরের থেকেই। বাট আমাদের ইউনিভার্সিটি থেকে এই সেক্টরে খুব একটা যাচ্ছে না ছেলেপেলে। তো রিগার্ডিং প্রাইম এশিয়া, তারপর সাউথ ইস্ট, দে আর ডু মাচ বেটার। তো আমাদের এখান থেকে কেন যাচ্ছে না সে ব্যাপারটা আমি জানি না, বাট আমাদের টেক্সটাইলের ক্যারিয়ারের কম্পারিজন নিয়ে আমি একটু কথা বলি। আমরা তো মোরলেস বাঙালি মেন্টালিটি, একটা ফোকাস থাকে মানির উপরে, যে আমরা একটা ভালো পয়সা কামাবো। টেক্সটাইল বাংলাদেশে একটা গ্রোয়িং, প্লাস খুব ভালো স্যালারি পাওয়া যায়, একটা কমনলি একটা কথা প্রচলিত আছে। সেই অ্যাসপেক্টে যদি আমি বলি, নাও এ ডেজ
দ্য বেস্ট অপরচুনিটি ইন ওয়াশিং। ওয়াশিংয়ে আপনি যদি 2 বছর আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সময় দেন, যেটা আমার বড় ভাই ছোট ভাই সবাই বলে গেল, একটা গাছও যদি আমরা লাগাই, এটার ফল পেতে কিন্তু 2 বছর সময় লাগে। ইন দ্য মিন টাইম সেখানে জ্বর আসে, তুফান আসে, রোদ আসে, বৃষ্টি আসে, তারপরে কিন্তু ফল আসে, নো ডাউট। বাট এই যে একটা টাইম যেটাকে নিজেকে তৈরি করার জন্য দিতে হয়, এই জিনিসটা প্রপার গাইডলাইনের জন্য আমরা করি না। এটা ভেরি স্যাড। যে কোনো সেক্টরে একটা সময় গিয়ে নিজেকে তৈরি করতে পারলে চেয়ারে বসে কাজ করা যায়, নো ডাউট। বাট কোনো কাজই ভালোভাবে না জেনে আপনি কিন্তু চেয়ারে বসে করতে পারবেন না, কারণ আপনার যখন একটা পজিশন ক্রিয়েট হবে, অনেক লোক আপনার আন্ডারে থাকবে। সেই ক্ষেত্রে আপনি যদি নিজেই কাজ না বুঝেন, হাউ ইউ উইল হ্যান্ডেল দেম। তো এটা একটা প্রাইমারি পয়েন্ট, শুড বি কোটেড এনি কাইন্ড অফ সেক্টর। এটা স্পিনিং হইতে পারে, ফ্যাব্রিক হইতে পারে, ডাইং, উইভিং, হোয়াট এভার ইট ইজ, হ্যাভ টু নো মিনিমাম 2 years। স্যালারি এটা কনসিকুয়েন্স। ইফ ইউ আর এ প্রোডাক্ট, আসলে তো আমরা প্রোডাক্ট, আমরা আমাদেরকে সেল করবো উইথ আওয়ার নলেজ অ্যান্ড ক্যাপাসিটি। এবং টেক্সটাইল অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, যেটা বড় ভাই বলে গেছে, লিডারশিপ। সেখানে একটা ওয়েল পার্সোনালিটিও থাকার বিষয় আছে। বাট মেইনলি হলো মেন্টালিটি সেট করা, যে আমি আমাকে তৈরি করব। রিমেনিং অল ইট ইজ হ্যাপেন ন্যাচারালি, বাট এটা কোর কনসেন্ট্রেশন দরকার যে আমি আমাকে তৈরি করব। সেই জায়গা থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমি আমার ওয়াশিংয়ের ক্যারিয়ার শুরু করেছি রিজেন্সি ক্যাম্পার গ্রুপ থেকে, চিটং ইপিজেডে। তখন আমি শুধু গার্মেন্ট ডাইং নিয়ে কাজ করতাম। আমি খুব লো স্যালারিতে আমি জয়েন করছি, কারণ এটাতে আমার একটা ফ্যাশন ছিল। তারপরে আমি হামিমে সুইচ করছি, তারপরে আইডিএসে, তারপরে আমি এমএসসি করার জন্য বাইরে চলে গেছি। তো এইরকম একটা অবস্থা ছিল যে নন টেক ছেলেপেলে ওখানে কিন্তু জাস্ট রেসিপিটা দেখবো, সেই রেসিপিটা দেখাইতে চায় নাই। মানে এনভায়রনমেন্টটা এরকম ডিফিকাল্ট স্টিল নাও, বাট উই শুড ওভারকাম দিস সিচুয়েশান। বাট একটা সময় পরে কি হয়, টেকনিক্যাল ছেলেপেলে যখন জিনিসটা জানে, ম্যানেজমেন্ট কিন্তু চায় যে টেকনিক্যাল ছেলেপেলে পজিশনে আসুক, কারণ শিক্ষার বিষয়টা যেটা, যে কার্টিসিটা আমাদের এখন ওয়াশিংয়ের অনেক পরিবর্তন আসছে। আগে এনভায়রনমেন্টটা একটু ব্রুটাল ছিল আর কি, মানে কর্পোরেট এনভায়রনমেন্ট একেবারেই ছিল না। তো এখন এনভায়রনমেন্টটা অনেক ভালো হচ্ছে, এবং খুব অল্প সময়ে নর্মালি আমরা যে কোনো ডাইং করি, হয় রিয়েক্টিভ করি, না ডিসপার্স করি, নাহলে পিগমেন্ট করি। বাট গার্মেন্ট ডাইং এরকম একটা সেক্টর, এখানে 30 to 40 টাইপস ডাইং হয়। সো নিজেকে জাজ করা সম্ভব, নিজেকে তৈরি করা সম্ভব ভার্সেটাইল ওয়েতে। একই গার্মেন্টস 100 টাইপস, একই গার্মেন্ট দিয়ে আপনি 100 টাইপস প্রোডাক্ট ডেভেলপ করা সম্ভব। জাস্ট নিড ইনোভেশন, নিড ক্রিয়েটিভিটি। যদি আপনারা কেউ মনে করেন আপনারা এই সেক্টরে নিজেকে ডেভেলপ করবেন, দেয়ার ইজ এ চান্স, হিউজ চান্স। স্টিল ফরেনার রিজার্ভ দিস প্লেস, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, বাট বাংলাদেশিরা আসতেছে, কিন্তু আসানুল্লাহর আমরা ওইভাবে আমরা আসতেছি না। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাস্টেনেবিলিটি। ইটস এ ভেরি buzzword, hot word, etc. But only I will focus how we will incorporate sustainability in washing. Sustainability is a big word. Actually, এটা নিয়ে আর কথা না বলি। Without any compromise, we will fulfill our demand for our next generation. That is called sustainability. And there are 3 aspects. Environmental sustainability, it means ecological balance, and economical sustainability, enough resource, and social sustainability, it means discrimination and equity. But I will focus on washing. On washing, what is sustainability? Why it is important? This is a normal thing. We will preserve our resource, our planet, our natural resources, everything we will preserve to do sustainability. In washing, sustainability means we will use less water, less chemical, less manpower, less time.
How we will do that? Actually, we will do that new technology, new machineries, new chemical. Suppose one bath method. What is one bath method? Actually, normally, already you know the process, desizing, scoring, bleaching, dyeing. So garment dyeing, this type of process also you need to go. I will explain little bit. If we will wash a denim garments, first we will do desize, then enzyme, desize, then rinse, then enzyme rinse, bleach rinse, neutral rinse. Then first wash complete. If need, second dry process, you will do second dry process, then neutralization, then cleaning, then softener. But we can do this conventional way. This is the normal process. But one bath method is, desize we will do, that same bath we will do enzyme. There is a way. I will not go the internal mechanism how we will do that. Just I summarize the process, how we can do. There is a big thing, but I just introduce. It is possible, how it is possible. So one bath method, একটু পিছনের স্লাইডটা দেন, yes. তো ওয়ান বাথ মেথড, এই যে আমি যে প্রসেসগুলো বললাম 6-7টা প্রসেস, এই 6-7টা প্রসেস একটা বাতে করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের 50% ওয়াটার সেভ করা সম্ভব। ইন দ্য মিন টাইম ওয়াটারের সাথে আমরা কেমিক্যালও সেভ করতে পারি। এটা একটা মেথড হইতে পারে। তারপরে ফ্রন্ট লোডিং মেশিন। মেশিন দুই ধরনের, সাইড লোডিং মেশিন, ফ্রন্ট লোডিং মেশিন। সাইড লোডিং মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে হরিজন্টাল বাউল হওয়ার কারণে, হরিজন্টাল ড্রাম হওয়ার কারণে সেখানে বেশি পরিমাণ পানি নিতে হয় গার্মেন্টকে টাচ করার জন্য, আদারওয়াইজ বডি টাচ করে না ওয়াটারকে। যার কারণে আমরা ফ্রন্ট লোডিং মেশিন নিলে ভার্টিক্যাল, যার কারণে অল্প পানিতে বডিটা টাচ করে। সেক্ষেত্রে লো লিকার ইস্যুতে আমরা ডাইং বা ওয়াশ করতে পারি। মডার্ন মেশিনারিজ লিকার ইস্যু ডাউন করবে। তারপর 100% মেশিনে আমরা ওয়াটার মিটার ফলো করব, সেক্ষেত্রে ওয়াটারের কনজামশন কম হবে। ইআইএম, এটা নেক্সট আমি বলবো। জাস্ট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট মেজারিং সফটওয়্যার, মেজার করলে আমরা ইমপ্রুভ করতে পারবো। একটা সফটওয়্যার ইউজ করতে হয়। ওজন ফেডিং, আমরা যে ড্রাই প্রসেসগুলো করি উইদাউট ওয়াটার, ফেডিং ইফেক্টটা ওজনের মাধ্যমে। ওজন মেশিন, আমরা ব্লিচ, আমরা যে ব্লিচিং এজেন্ট ইউজ করে ব্লিচ করি, সেই ব্লিচটা আমরা ওজন গ্যাসের মাধ্যমে করতে পারি। গ্রিন কেমিক্যালের মাধ্যমে আমাদের হ্যাজারাস কেমিক্যাল আমরা রিমুভ করতে পারি। লেজার ইউজ করার মাধ্যমে আমরা ড্রাই প্রসেসের টাইম এবং লেবার কমাইতে পারি। মাল্টিফাংশনাল কেমিক্যাল, ইট মিনস একটা কেমিক্যাল ইউজ করে আমরা 3-4টা পারপাস সার্ভ করার জন্য যে কেমিক্যালটা করা হয়, মাল্টিফাংশনাল কেমিক্যাল। এইগুলো জাস্ট মেথড অ্যান্ড টেকনোলজিস। নেক্সট স্লাইড, ইয়েস। এটা একটা প্রসেস যে হাউ উই উইল ইনকর্পোরেট sustainable process in wash, dry process in laser. So I will not go in deep what is laser, how the process, already seniorরা বলে গেছে। আমি জাস্ট এতটুকু বলি, লেজার একটা রে, অলমোস্ট আমরা সবাই এটার সাথে পরিচিত। আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করতে পারি। ওই ডিজাইন আমরা লেজার মেশিনে পুট করে লেজার রের মাধ্যমে ওই ডিজাইনটা আমরা বডিতে, মানে ইন্ডিগো গার্মেন্ট বডিতে আমরা এটা কি করতে পারি, এটা ক্রিয়েট করতে পারি লেজার দিয়ে। তাহলে আমাদের কি হলো, আমাদের ম্যান পাওয়ার কম লাগবে এবং আমাদের সময় কম লাগবে। ইটস সর্ট অফ সাস্টেনেবিলিটি। প্রি ওজন ডিসাইজটা আমরা মেশিনে না করে আমরা যদি ওজন মেশিনে করি, সেক্ষেত্রে ড্রাই ওজন হতে পারে, ওয়েট ওজন হতে পারে। মানে ড্রাই অবস্থায় আমরা ওজন করতে পারি। ওজন মেশিনটা আসলে একটা ওজন গ্যাস ক্রিয়েট করে। ওই ওজন গ্যাসের আমরা বডিটাকে ট্রিট করি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এটা ওয়েট অবস্থা হতে পারে, ড্রাই অবস্থায় হতে পারে, প্রি ওজন। তারপরে আমরা এনজাইম মেশিনে যেতে পারি। এনজাইম নর্মাল যে কনভেনশনাল মেশিন, সেটা ইউজ করলে লেকার রেশিও অনেক বেশি। তো আমরা লো লেকার রেশিওতে ইফ্লো, ই মানে ইকোলজিক্যাল, ইফ্লো আপ, এগুলা মেশিনারিজ টেকনোলজি, পরের স্লাইডে আসতেছি। ইকো ব্লিচ এটা হলো অক্সিডেটিভ ডিটারজেন্ট, একটা ব্লিচিং এজেন্ট, যেখানে আমরা নর্মাল ক্লোরিন ব্লিচ যেটা
সোডিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ওই ব্লিচের থেকে এই ব্লিচটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কিন্তু পরিমাণে এটা একটু বেশি লাগে, বাট এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, নন হ্যাজার্ডাস। পিপি অল্টারনেটিভ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অনেক ক্ষতিকর পরিবেশের জন্য, শরীরের জন্য। আমরা সেটা ইউজ না করে আমরা অল্টারনেটিভ, যেটা আমরা নর্মালি পার অক্সাইড ব্লিচে নেসেন্ট অক্সিজেনের মাধ্যমে করা হয়, এইরকম একটা অল্টারনেটিভ আমরা পিপি ইউজ করতে পারি, যেটা পিপির কাজ করবে, বাট পিপি না। ক্লিনিং, সফেনার, হাইড্রোজেন স্ট্রাকচার, ইকোডায়ার। ইকোডায়ার মিন্স নাওয়াডেজ আমরা অনেক জায়গায় দেখেছি, আমি বাইরেও দেখেছি, যে আমরা ন্যাচারাল এয়ারটা ইউজ করতে পারি। আমরা ফ্যাক্টরির ভিতরে যে উপরে ফাঁকা জায়গা থাকে, কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা বডিগুলোকে অলমোস্ট 80% শুকাতে পারি ন্যাচারাল। এছাড়া আমরা অনেক সময় দেখা গেছে যে ডায়ারের যে হিটটা বের হয়, সেই হিটটা আবার রিজার্ভ করে আমরা সেখানে পানি স্টিম বয়লার ইউজ করতে পারি, অথবা আবার ডাইং মেশিন ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা ইকো ডায়ার বলতে পারি। নেক্সট, ওকে, লেজার মেশিন সম্পর্কে একটু বলি, যে লেজার মেশিন জিনোলজিয়া, টনেলো, ব্যাব, আর্গেস, আইবার, এইসব কোম্পানি ওরা মোটামুটি লেজার বানায়। এর বাইরেও কোম্পানি থাকতে পারে, বাট জিনোলজিয়া দ্য বেস্ট অফ অল। নেক্সট, ওজন মেশিন। এখানে ওজন মেশিন আসলে কিভাবে কাজ করে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। নর্মালি এয়ার, বাতাস কালেক্ট করে, নর্মাল বাতাস কালেক্ট করে আমরা সেখান থেকে অক্সিজেনের পার্টিকেলগুলো আলাদা করে দিই। অক্সিজেনটা আলাদা করে একটা সিলিন্ডারে, পরে হাই আয়নাইজেশনের মাধ্যমে অক্সিজেনগুলো আমরা নেসেন্ট অক্সিজেনে পরিণত করি, ভাঙ্গা ফেলি। তারপরে সেখানে আমরা রিয়েকশনের মাধ্যমে ওজন গ্যাস ক্রিয়েট করি। এই ওজন গ্যাসটা চেম্বারে এসে গার্মেন্টসের সাথে সে টাচে আসে, এবং একটা টাইম আমরা গার্মেন্টসের সাথে সেটাকে আমরা ট্রিট করানোর পরে এই ওজন গ্যাসটা আবার নর্মাল অক্সিজেনে কনভার্ট হয়। নর্মাল অক্সিজেনে কনভার্ট হওয়ার পর আমরা এয়ার নর্মাল এনভায়রনমেন্টে ছেড়ে দিই। এই হলো নর্মাল একটা প্রসেস। সেই ক্ষেত্রে দুইটা মেথড এখানে ইউজ করা হয়। আমরা এখানে ওয়াশিংয়ে ইউজ করি করোনা ডিচার্জ মেথড। নেক্সট, E-flow, nanobubble technology. Nanobubble technology, Genologia, they are used the terms nanobubble, E-flow. Tonello, they are used core system, nebulizer, almost same things, but company to company they use different name. And B Cloud, B Safe, that is another Italian company, Brongo, they said this name spray method, but all those are nanobubbles. So we can do without water, not without water. Actually, when water go in gas form, the nanoparticle and chemical mixed and its implementation to the garments. So in that case, we can use 1:1 or 1:2 liquor ratio for washing. So in that case, what's the benefit? Benefit, we can use less water, but garments quality should be remaining same like normal conventional process. So this is another sustainable process what we can incorporate. Next, front loading machine. Front loading machine, already I have told that machine consume less water. So different company try to introduce different technology. Tonello, one of the market leader to update the front loading machine. They have 4 or 5 update technology. First they start up, that is jet flow. Normally garments movable, water fixed, normal technology. But in that case, garments movable, water also movable. The water section down the machine, then spray upside. That is, they told up technology. In that case, 1:3 we can wash. Core technology, that is already I have explained. They are telling nebulizer, nanobubbles,
eco-free system machine. Eco-free, that is another different terms. Liquid ozone. They update a new machine. I think some of the company, one or two company taken this machine, but very new in Bangladesh. Liquid ozone. We can use ozone gas through water. It's called liquid ozone, eco-free system, their technology name. Tornado low water front loading and SmartX. SmartX is specially designed for dyeing. Garment dyeing has one limitation, garment damage. Because when we dyeing garment form, it become damaged because compact the sewing area. In that case, SmartX, that is the one Turkish company, they design high-speed dyeing machine. In that case, the garment, they most of the time for the high speed, they touch in drum. In that case, the most of the time, drum and garment keep in touch. That's why the garment damage is less. Brongo, Big Cloud, there another technology is jet flow. And rainforest. Rainforest, it means perforated. The drum is perforated. When drum is movable, the water also move through the perforation. That is rainforest, designed by Danish company, Turkish company. Next. Silicon and tonneau. Actually, stone enzyme, it is very common word. In that case, stone is very, very harmful for environment, pollution, so lots of disadvantages because stone not only environmental hazardous, also not production friendly also. In that case, silicon and tonneau, they design one machine, the drum mesh. I mean, we can use the erosion drum. I mean, when body run through the machine, they get the effect from the drum. So in that case, no need to use stone. Next. Next slide, take two down. Natural dryer. Okay, already I have explained what is natural dryer. Natural dryer, we can use the normal conveyor belt. This is very simple technology, but effect is very nice. Very recently, some company incorporate this technology, but it's very effective. So already you guys understand the things. So next. Next slide. Okay. Sustainable standard chemical. Green bleach, PP alternative, eco stone, water-free enzyme. Almost I have explained some of these. Water-free enzyme I have shared with you guys. Water-free enzyme, it normally enzyme work in liquid form. I mean, we apply enzyme in water, then run through the water. But the new enzyme just we use without air. Normal, we can apply without air. It means in the machine, the body and the enzyme put together and run. The result, some limitation there, but 40 or 50% garments easily we can use. And eco stone means this stone we can use long time. In that case, water pollution is low, and we can say our eco stone, another good thing, body damage is less. It's newly designed some synthetic form. This stone made from polymer chips. Next.
EIM. I will tell something elaborately about EIM. Most of the people very familiar with this software, but how it is work, I try to explain. There are 4 categories. Water consumption. Normally, it is very pathetic and tremendous alarming for us. 1 kg garments waste minimum 100 liter and maximum 11,000 liter water. So for our next generation, this is very alarming. Hello? আমরা কি একটু চুপ থাকতে পারি? ভাল লাগতেছে না? একটু কি গল্প করা লাগে? আচ্ছা, এই ইনফরমেশনটা আপনাদের প্রয়োজন হবে যে সেক্টরে থাকেন, কারণ এই সফটওয়্যারটা কমনলি ইউজ হয়। সো এটা আপনাদের কাজে লাগবে। So in that case, water consumption very alarming, so we want to reduce the water consumption. In that case, Genologia, this is a Spanish company, they design a software upon 4 categories: water, energy, chemical, and worker health. So they told if 0 to 35, they are telling this is green. There is a marks 0 to 100. If it is less than 33, we can say this is sustainable process. More than 33 gradually decrease the sustainability. This is their scale. So if water consumption up to 35 liters, it is green. When up to 80 liters, it is not green but medium, orange. But more than 80, it is alarming, not acceptable rate. Energy, in that case, they are telling 0 to 1 kilowatt per garments is okay, green. But 1 to 2 kilowatt, it is medium, but more than 2, they are telling this is not acceptable. Chemical, this is not gram. Actually, chemical impact on our health, they are using a number. So they told 0 to 14, it is acceptable. 14 to 27, this is medium. But more than 27, it is not acceptable. Worker health, there is 2 terms. One is working environment, another they are chemical handling, hazardous chemical handling. So 2 issues are involved. One is chemical, another one is operation or environment. So these 2 aspects, 0 to 6.5 is normal. This is acceptable. 6.5 to 18, this is medium, and more than 18, it is not accepted. So what we can say, if process less than 33, the score, it is okay. Please keep attention, it is very important for sustainability. EIM score should be below 33. If it is more than 33, it not sustainable. It is go out of sustainability. Next. This is another very important part. Whatever we are using, less water or more water, whatever, but finally we should effluent the water to the environment. In that case, we must treat the wastewater to effluent the environment. In that case, there is some factors. We should maintain this factor. pH should be 6 to 9. TSS, total suspended solid, should be less than 150 milligram per liter. BOD, it means biological oxygen demand. It should be 50 milligram per liter. COD, chemical oxygen demand, it should be less than 200 milligram per liter. Color dilution, it should be less than 150. It is
wavelength frequency 200, 150. It means almost white. Visible color range 400 to 700 nanometer. So in that case, color should be almost zero. Total dissolved solid should be less than 2100 milligram per liter. Dissolved oxygen should be 4.5 to 8. So if we effluent the water more than this number, the environment will be polluted. Our next generation will fall on threat. Next. What is the vision of our sustainability? If we discharge zero waste water, if there is no substance to concern, in that case our carbon dioxide emission will be zero. This is our target. No wastewater, no alarming substance. This is our target. 100% denim sustainable product, 80% water reduce, 80% water reduce in consumption by using the given technology, ozone, laser, airflow. Whatever we are doing, we have to reduce our water quantity. So that's why there is a scope to work in washing. That is a lots of challenge, and there is a huge chance to success in very short time, because technical person is very short in washing, and no doubt next 2-3 years only invest will on washing, because it is a very growing department in Bangladesh. So okay, we are in finishing. So another one thing, sustainability, another part is reuse. We will reuse our water. So our target 100% water reuse and 30% renewable energy. The another one challenge to meet the standard, already one of my senior has before explained. Sustainability, this is the process how we can apply, but our main challenge to execute the production to meet the buyer standard in sustainable way. This is our challenge. So huge opportunity to work here. If anyone want to know something, feel free, call me or contact with me. Best of luck. থ্যাংক ইউ সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সেশন এখানে শেষ